আসসালামু আলাইকুম। উইকলি জিকে হাইলাইটসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে এমন একটি পর্যায়ে উপস্থিত হয়েছি, আমরা গত ১৭ সপ্তাহ ধরে উইকলি জিকে হাইলাইটসে প্রত্যেক সপ্তাহে যা যা ঘটেছিল সেটি নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। আজকে আমাদের শেষ এবং স্পেশাল এপিসোড। আমরা সামগ্রিকভাবে আজকে শিক্ষার্থীদের জন্য আসলে কোন জিনিসগুলো গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আলোচনা করব। আজকে এই পর্বে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ আসিফুর রহমান, আমার ডান পাশে আছেন আমি শাহরিয়ার বাবলা এবং আমার বাম পাশে আছেন কাউসার আহমেদ। তো সরাসরি আমরা আলোচনায় চলে যাব। প্রথমেই আমরা যাব জাতীয় বিষয়াবলী নিয়ে আলোচনা করতে। প্রথম যেই টপিকটি আমাদের সামনে থাকবে খুবই গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে জুলাই অভ্যুত্থান। জুলাই অভ্যুত্থান সম্পর্কে জানার জন্য আমি বাবলা ভাইয়ের কাছে আসছি। ধন্যবাদ আসিফ। আমরা খুব গুরুত্বপূর্ণ একটা সময় আজকের এপিসোডটা করছি, হয়তো যে সময় আমাদের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওটি দেখবে। তোমরা যারা ভার্সিটি খ ভর্তি ইচ্ছু, তোমাদের হাতে আর মাত্র অল্প কয়েকদিন আছে, যার পরেই তোমরা আসলে তোমাদের কাঙ্ক্ষিত যে বিশ্ববিদ্যালয়, সেটার যে স্বপ্ন তোমাদের, সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে তোমরা হয়তো পরীক্ষা দিতে যাবে। তো এমন সময় আমরা এপিসোডটা করছি যে প্রশ্ন ইতিমধ্যে হয়তো তোমাদের করা হয়ে গিয়েছে। তো আমাদের আশেপাশে এমন ঘটনা ঘটে গেছে যে ঘটনাগুলো থেকে আসলে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। তো আজকে খুব বেশি আমরা ইনফোসেন্ট্রিক কথাবার্তায় যাব না, রাদার একটা হোলিস্টিক আইডিয়া দেওয়ার চেষ্টা করব যে কোন জায়গাগুলো তোমাকে টাচ করতে হবে। কারণ শেষ সময় অথই সাগরের ভিতরে হাবুডুবু খেলেও হবে না, একদম জিস্ট গুলো আমাদের পড়ে যেতে হবে। আমাদের উদ্ভাস উন্মেষের পক্ষ এখানে থেকে আরেকটা জিনিস যদি বলি, ওদের কিন্তু ভয় পাওয়ার কিছু নাই, কারণ এই জার্নি করার সাথে সাথে সাম্প্রতিকের সামগ্রিক বিষয়গুলো কিন্তু ওরা উইক টু উইক সবকিছু সম্পর্কে update অবগত দিচ্ছে। ছিল। তো ওই আইডিয়াটাই তো আমরা আজকে সব একসাথে কোলাবোরেট করে দেব, এবং Exactly ভাইয়া। তাই না? এবং তাদের জানা জিনিসটাই যেটাকে আরো বেশি গুরুত্ব দিয়ে তারা এখন একটু যদি আলাদা করে আমরা বলি আর কি, যে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সাধারণত সেগুলোকে আমরা শেষের দিকে একটু বেশি নজরে দিই, সেই জিনিসগুলো নিয়ে আমরা সে কথা বলবো। জি ভাই, একদমই। এন্ড শেষে আরেকটা বিষয় বলে রাখি, আমাদের যখন ভার্সিটি ফর পূর্ণাঙ্গ কোর্স আমরা লঞ্চ করলাম, তখন আমাদের প্রমিস করা ছিল আমরা শিক্ষার্থীদের জন্য আসলে সাম্প্রতিকের উপরে 3টা ক্লাস দিব, এবং সেই সাথে তাদের সাম্প্রতিকের 3টা সাপ্লিমেন্ট দেওয়া হবে। যারা আমাদের ভর্তি হওয়া স্টুডেন্ট যারা ছিল, তারা ভালো বলতে পারবে সাম্প্রতিক 3টা সাপ্লিমেন্টের জায়গায় আমরা তাদেরকে 4টা চারটা সাপ্লিমেন্ট সাপ্লিমেন্ট দেওয়া দিয়েছে হয়েছে। অলরেডি। তাদের ক্লাসগুলো হয়েছে সাম্প্রতিকের উপর ম্যারাথনে, তার মানে 6টা ক্লাস হয়েছে আমাদের। And এটা একদমই প্রমিস করা ছিল না যে আমরা প্রত্যেক সপ্তাহে সপ্তাহে এরকম করে একটা টক শোর মতো করে সাম্প্রতিক হাইলাইটস অ্যারেঞ্জ করব, প্রমিস করা সার্ভিসের বাইরে থেকে। তো এবং প্রমিস করা এটা সার্ভিসের একটা যুগান্তকারী আইডিয়া। পার্সোনাল আমি মনে করি আমরা যখন ভিজুয়ালি কোনো কিছু দেখি এবং কান দিয়ে শুনি, এটা আমাদের বেশি মনে রাখতে সুবিধা হয়। স্টুডেন্ট যখন বই পড়ে কোনো কিছু, তখন তো তার চোখটা অ্যাক্টিভ থাকে। আমরা যে দুইটা ইন্দ্রিয় দিয়ে শিখি, তোমাদের সাথে যদি ভাই শেয়ার করি, চোখ এবং কান। রেডিও থেকে টেলিভিশন কেন বেশি শক্তিশালী মাধ্যম? জাস্ট দুইটা ইন্দ্রিয় একসাথে কানেক্ট করে এই জন্য। তো এই যে আমরা বসে আলোচনা করি, আমারও এই এপিসোডগুলো আগেরগুলো দেখে আমারও মনে হয়েছে যেখান থেকে অনেক বেশি জিনিস অনেক কম সময়ে শেখা যায়। এবং স্টুডেন্টদের সাথে আমরা যখন কথা বলছি অনেক ক্ষেত্রে, তারা এটা বলছে যে তাদের কাছে এটা অত্যন্ত চমৎকার একটা আইডিয়া বলে মনে এক্স্যাক্টলি হচ্ছে। ভাইয়া। আমাদের যারা এই লাইনে পড়ছো, ভার্সিটি পাবলিক ভার্সিটিতে সোশ্যাল সায়েন্স বা আর্টস স্ট্রিমের দিকে যেতে চাও, তারা অলরেডি বিউপিতে পরীক্ষা দিয়েছো। বিউপির পরীক্ষায় কিন্তু দেখা গিয়েছে আমাদের এপিসোড থেকে হুবহু বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন কমন পড়েছে। প্রচুর এটা- প্রচুর এটা সেটার কৃতিত্ব বা ক্রেডিট আমরা নিতে চাচ্ছি না যে আমাদের এপিসোড দেখলে তোমাদের প্রশ্ন কমন পড়বে, বাট রাদার আমাদের এপিসোড গুলোই এমন কম্প্রিহেন্সিভ হয় যে আসলে এর বাইরে থেকে প্রশ্ন করার সুযোগ আসলে সুযোগ খুব একটা খুব বেশি থাকে না। না। যদি মানে চলমান পৃথিবীর ঘটনাবলীকে খুব প্রাসঙ্গিকভাবে পরীক্ষায় উপস্থাপন করা হয়, যেমনটা আমরা বিগত বছরের বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলোতে দেখছি, তো সেই জায়গাটা যদি ধারাবাহিকভাবে থাকে, বিউপিতে যেমনটা ছিল, আশা করা যায় সামনের যতগুলো পরীক্ষা তোমরা দিবা, সব জায়গায় ম্যাক্সিমাম জায়গার প্রশ্ন তোমরা আমাদের আলোচনা থেকে পাবা, এটা আমরা আশা করি। এবং বিউপিতে প্রশ্ন আমাদের আলোচনা থেকে যে আসছিল কেমন, এটা যদি বুঝতে চাই, আমরা প্রায় 90% কোশ্চেনে কিন্তু কোনো না কোনোভাবে আমাদের আলোচনার সাথে ইনক্লুডেড ছিল। তো এখান থেকেই যদি বলতে চাই যে শুধুমাত্র আমাদের ভার্সিটি খ বিউপি এই সার্ভিস গুলো না, উদ্ভাস সামগ্রিক ভাবেই প্রত্যেকটা জায়গায় যা কমিট করে তার থেকে বেশি ডেলিভার করে আসে। সেটার প্রতিফলনই আমরা গতকাল আমাদের উন্মেষের যে ফলাফল সেখানে দেখতে পেরেছি। চমৎকার ফলাফল। টপ 20-র ভেতরে 20 জনই আমাদের উদ্ভাস উন্মেষ শিক্ষা পরিবারের সাথে সরাসরি সম্পৃক্ত। এর ভেতরে প্রথম যে সে আমাদের ইউনিক স্টুডেন্ট। আমরা মাঝে মধ্যেই প্রায়শই সোশ্যাল মিডিয়াতে একটা ট্রলের মতো বিষয় যে ফার্স্ট সেকেন্ড থার্ড নিয়ে কারাকারি, যে স্টুডেন্ট তুমি কার, মেডিকেল প্রথম সে কি আমাদের নাকি অন্য কারো। যখন আমরা গতকালকে ফলাফলের পরবর্তীতে তার সাক্ষাৎকার দেখছিলাম, সে যখন শুরুতে পরিচয় দিচ্ছে আমি মেডিকেল প্রথম এবং আমি উন্মেষ ছাড়া আর কোনো সাথে সম্পৃক্ত ছিলাম না, এন্ড সোফার আমরা অন্য কোনো প্ল্যাটফর্মকে ঘুণাক্ষরেও এটা বলতে দেখিনি সে আমাদের সাথে এইভাবে জড়িত ছিল, এক্সাম হোক বা অন্য কিছু হোক। একটা সেখান থেকে আসলে একটা মজার বিষয় এখানে ভাবলা,
ওর ছবি ব্যবহার করে বিভিন্ন জায়গায় যে নিউজ গুলো হয়েছে, বিশেষ তার মিডিয়াগুলো হ্যাঁ তার পরিবারের বরাতে ওখানে বলা হয়েছে যে সে কোথাও কোচিং করে নাই। কিন্তু মজার বিষয় হলো তার যে ছবিটা ছিল ওটা উন্মেষের অফিসে তোলা ছবি, এবং তার পিছনে বই ছিল উন্মেষের। বই ছিল। ঠিক আছে, উন্মেষের অফিসে তোলা ছবি, এবং উদ্ভাস উন্মেষের টিচার মাত্রই এটা দেখলেই বুঝতে পারবে এটা উন্মেষের অফিস, এবং যারা যত গার্ডিয়ান যত মানুষ উদ্ভাস উন্মেষের অফিসে যাতায়াত করছে একবার হলো তারা জানতে পারবে। তো ওই ছবিটাও ছিল উন্মেষের ছবি। তো এই জন্য আমরা অনেক গর্ববোধ করি, আমরা খুব আনন্দিত, এবং আমরা আশা করব তোমাদের যখন রেজাল্ট হবে ইনশাল্লাহ আমরা এরকম আরেকটা সেলিব্রেশনের সুযোগ পাবো ইনশাআল্লাহ। এক্স্যাক্টলি। তো অনেক কথা হলো, যেখানে আসিফ ছিল আমি সেই প্রসঙ্গে চলে যাচ্ছি। জুলাই অভ্যুত্থান, যেটা নিয়ে আসলে আমাদের সাম্প্রতিক 1, 2 এবং 3 নাম্বার 3টা লেকচারই আমরা আলোচনা করেছি। আমাদের সাম্প্রতিক যে সাপ্লিমেন্ট গুলো, আমাদের 4টা সাপ্লিমেন্টেই কম বেশি করে হলেও জুলাই অভ্যুত্থানের কাহিনী আমাদের এখানে দেওয়া আছে। তো এখান থেকে যেটা মাথায় রাখতে হবে, এখানে কনটেক্সট এবং হচ্ছে সিচুয়েশনের সময় কি কি ঘটনা ঘটেছে এবং বিপ্লবোত্তর ঘটনাগুলো 3 ভাগে ভাগ করে আমাদের পড়তে হবে। কনটেক্সটটা যে দেশে দীর্ঘদিন ধরে চলা একটা শাসন ব্যবস্থাকে, মানে সেটাকে আসলে কোটা সিস্টেম থেকে শুরু করে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা সবকিছুকে চ্যালেঞ্জ করেই ছাত্র জনতার যে অভ্যুত্থান, সেই বিষয়টাতে যেমন ফোকাস করতে হবে, এবং সেই সাথে ছাত্র জনতা যে একীভূত হলো এবং তার পরবর্তীতে যে একটা রাজপথে নামলো, বিভিন্ন যে নাম আছে সেখানে বাংলা ব্লকের থেকে শুরু করে কমপ্লিট শাটডাউন, এই টার্মিনোলজি গুলো পড়তে হবে। শহীদি মার্চ কোনটা কবে হয়েছে, কোনটার নামকরণ কেন করা হয়েছে, এই জিনিসগুলো পড়তে হবে, এবং সেই সাথে গুরুত্বপূর্ণ ডেট গুলো, যে কবে আসলে দেশ থেকে আসলে আগের সরকার চলে গেল এবং নতুন সরকার শপথ গ্রহণ করলো যে অগস্টের 8 তারিখে, এই বিষয়গুলো আসলে আমাদের জানতে হবে। এবং বিপ্লব পরবর্তী বিষয়গুলোই আসলে বেশি গুরুত্বপূর্ণ, কারণ দেশ এখন বিপ্লবোত্তর সিচুয়েশনে অবস্থান করছে। যে বিপ্লব তো আসলে শুধুমাত্র একটা সরকার বা রেজিম চেঞ্জ করার জন্য বিপ্লব ছিল না, রাদার এন্টায়ার সিস্টেমকে পরিবর্তন করার জন্য একটা বিপ্লব ছিল। তো সেই সিস্টেমটা চেঞ্জ করা তো আর 1 দিন 2 দিনের বিষয় না। আমি কোয়াইট শিওর আজ থেকে 5 বছর পরেও যদি কোনো শিক্ষার্থী পরীক্ষা দিতে আসে ভার্সিটি ঘর, তারও এই বিপ্লবোত্তর জিনিসগুলোই পড়তে হবে। যে সংবিধান সংস্কার কমিশন গঠন করা হয়েছে সেগুলো হয়তো সামনে আলোচনায় আছে, আমরা সেটা দেখবো। তো আমি কাউসারের কাছে চলে যেতে যাচ্ছি যে বিপ্লবের ঘটনাগুলো যেমন পড়বো, এবং বিপ্লবের পরবর্তী সময় আমরা দেখতে পেরেছি যে বিপ্লবের ঘটনাগুলোকে স্মরণীয় করে রাখার জন্য, আর্কাইভ করার জন্য বেশ কিছু স্টেপ নেওয়া হয়েছে। আর্ট অফ ক্রাইম থেকে শুরু করে বিভিন্ন বই, চিত্রকর্ম, এগুলো আসলে আমাদের বিপ্লবকে বাঁচিয়ে রাখার জন্য আসলে স্টেপ। তো বিভিন্ন ঘটনা, টাইমলাইন, স্টেপ গুলো এছাড়া আসলে আর তারা ওভারঅল কি কিসে ফোকাস করবে? ধন্যবাদ। ওভারঅল যদি বলি, দেখো অলরেডি চারুকলায় যে প্রশ্নটা আসছিল যে জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ কে, আবু সাইদের প্রসঙ্গ থেকে পরীক্ষায় প্রশ্নটা আসছে। আমরা যদি একটু কল্পনা করি ব্যাপারটাকে, বিপ্লবটাকে শুরু থেকে শেষ পর্যন্ত তুমি যদি দেখো, এটা যে এত বড় একটা যুগান্তকারী ঘটনা বাংলাদেশে, তো এই ঘটনার মধ্যে অনেকগুলো পিক পয়েন্ট আছে। ঘটনা তো বিশাল। বিশ্ববিদ্যালয় যখন প্রশ্ন করবে আমরা এটা আগে থেকে ধারণা করতে পারি যে সব থেকে বেশি পিক পয়েন্ট যেগুলো আছে এবং যে জিনিসগুলো এই বিপ্লবের সাথে ঘটছে, যেটা আগে কখনো ঘটে নাই, সেই জায়গাগুলো থেকে হয়তো প্রশ্ন করার সম্ভাবনা বেশি। অনেকেই রক্ত দিয়েছে এই বিপ্লবে, আমরা দেখেছি প্রচুর মানুষের রক্ত লাগছে এই বিপ্লবকে সফল করার জন্য। কিন্তু আবু সাইদ থেকে প্রশ্ন আসার কারণ কি তাইলে? কারণ আবু সাইদের যে আত্মত্যাগ, তার যে আমরা এই যে এখানে একটু করে দেখানোর চেষ্টা করছি, এই যে বুলেটের সামনে বুক পেতে দেয়া, এটা কিন্তু একটা অন্য লেভেলের ব্যাপার, তাই না? মুগ্ধর যে আত্মত্যাগ, এটা অন্য লেভেলের ব্যাপার, একটা ইমোশনের ব্যাপার। প্রত্যেকটা জীবন মূল্যবান, এটা আমরা জানি, কিন্তু তাদেরকে ধরে প্রশ্ন হওয়ার অর্থ হচ্ছে এটা। সাধারণত একটা ঘটনার প্রভাবক কে বা প্রভাবকের পাওয়ার কত বেশি, একটা ঘটনাকে প্রভাবিত করতে কোন ক্যারেক্টার বা কোন ঘটনা সব থেকে বেশি ভূমিকা রাখে। সময়ও তো এক্স্যাক্টলি, দেখেছি যে হাজারো মানুষ মারা গিয়েছে, কিন্তু আমরা আসাদের কথা বলি, আমরা শামসুজ্জোহা স্যারের কথা বলি, রাস্তা হয়েছে, রাস্তা দিবস হয়েছে, আছে, এক্স্যাক্টলি, সবকিছু, কারণ এটা পিক পয়েন্ট ছিল। পিক পয়েন্ট ছিল। আমি So, এখানে এই ঘটনাগুলোর যেগুলো হচ্ছে প্রভাবক, এই বিপ্লবের যেটা হচ্ছে চালিকা শক্তি, এই বিপ্লবটাকে যেটা টেনে নিয়ে গেছে, যে ঘটনাগুলো বাবলা যেটা বললো, যে টার্মগুলো আগে আমাদের বাংলাদেশে ইউজ হয় না, আমরা হরতাল অবরোধের সাথে পরিচিত ছিলাম। So, এই যে প্রভাবকগুলো যেটা বিপ্লবকে শেষ পর্যন্ত পুশ করছে, এইগুলোর উপরে তোমরা বেশি গুরুত্ব দিবা। এখানে আরেকটা জিনিস আমি আপনার দুইজনের কাছে জানতে চাই। আমরা দেখেছি এই বিপ্লবের সময় বাংলাদেশের বিভিন্ন জায়গাকে, যাত্রাবাড়িকে স্টালিনগ্রাদের সাথে তুলনা করা হয়েছে। তারপরে জহির রায়হানের যেই আপনার উক্তিগুলো ছিল, যেগুলো অনেক বিখ্যাত ছিল, সেগুলো বারবার রিপিট হয়েছে। তো এই এক্স্যাক্টলি, জিনিসগুলোকেও হয়তো বা আমরা 100% বিপ্লব রিলেটেড সমস্ত কিছু। যে জহিরেনের যে আরেক ফাল্গুনের যে বিখ্যাত কথাটা আসছে, ফাল্গুনে কিন্তু আমরা দ্বিগুণ হব, শূন্য ব্যান্ডের যে গানটা, শোনো মহাজন আমরা অনেকজন, তারপরে গ্রাফিতির, এটা আমরা আগে থেকে বাংলাদেশে দেখতাম, কিন্তু
নিউ জেনারেশনের ছেলেপেলে যারা তাদের সাথে কিন্তু গ্রাফিতির পরিচয়টা হয়েছে ভালো মতো এই বিপ্লবের মাধ্যমে। সো গ্রাফিতি টাচ করতে পারে যে কোনো জায়গা থেকে তোমাকে এই বিপ্লবকে টার্গেট, সেটা বাংলা যে কি ইংলিশ যে কোনো জায়গায় এই গ্রাফিতি দিয়ে হয়তো প্রশ্ন করতে পারে। সো বিপ্লবকে আমি সেটাই বললাম যে বিপ্লবকে প্রভাবিত করছে এমন যত জিনিস আছে প্রত্যেকটা জিনিস গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা এলিমেন্টকে আমরা দেখার চেষ্টা আমরা করব। দেখার চেষ্টা করবো। তার মানে জুলাই অভ্যুত্থান আমাদের জন্য এবার খুবই গুরুত্বপূর্ণ। আমরা ইতোমধ্যে ঘটে যাওয়া যে ধরনের পরীক্ষাগুলো হয়েছে সেগুলোতেও জুলাই অভ্যুত্থানের একটা প্রভাব দেখেছি, সামনের গুলোতেও থাকবে, এটা আমরা প্রত্যাশা করতেই পারি। আমরা সামনের আলোচনায় যদি যাই, এই অভ্যুত্থানের ফলাফল হিসেবে আমরা কিছু সংস্কার কমিশন দেখেছি এবং তাদের মধ্যে কিছু কমিশন অলরেডি কিছু সুপারিশও করেছে। তো এই কমিশনগুলো এবং এই সুপারিশগুলো নিয়ে জানার জন্য আমি প্রথমে কাউসার ভাইয়ের কাছে আসছি। ধন্যবাদ। এখন পর্যন্ত আমরা 11টা কমিশন দেখতে পাই, বেশ কিছু কমিশনের কিছু প্রস্তাব আমরা অলরেডি সামনে আসছে আমরা দেখছি। তো যেহেতু আমরা কিছুক্ষণ আগে বলছি যে অলরেডি হয়তো প্রশ্ন করা হয়ে গিয়েছে, হয়তোবা প্রশ্ন করা হয়ে গিয়েছে, তো সেক্ষেত্রে কোন কমিশনটা কে নেতৃত্ব দিচ্ছেন এবং কোন কমিশনের কাজ কি, এই জিনিসগুলোর উপরে তোমরা একটু বেশি করে গুরুত্ব দিবা। এবং সর্বশেষ যে একটা কমিশন হয়েছে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে, এটার উপরে যে কমিশনটা হয়েছে এটার উপরেও তোমরা গুরুত্ব দিবা। তো কমিশনের প্রত্যেকটা জায়গাকেই আমি 11টা কমিশনের কোনোটাকে বাদ দিয়ে বলতে চাই না, আমরা কোনো না কোনো ভাবে এগুলাকে রিলেট করে পড়ার চেষ্টা করব। কারণ কমিশনগুলো হচ্ছে কি বিপ্লবের আমাদের যে আশা আকাঙ্ক্ষা ছিল, আমাদের যে টার্গেট ছিল যে রাষ্ট্র সংস্কার হবে, হ্যাঁ। আমরা কিছু সিস্টেম বাদ দিতে চাই, কিছু সিস্টেম নতুন আমরা এস্টাবলিশ করতে চাই, আমাদের স্বপ্নের কিছু পদ্ধতি, এগুলো নিয়ে কিন্তু কমিশনগুলো কাজ করতেছে। তো বিপ্লবটা যেমন আমাদের কাছে সর্বাংশে গুরুত্বপূর্ণ, তার পাশাপাশি কমিশনের প্রত্যেকটা জায়গায় গুরুত্বপূর্ণ। আমি এই প্রসঙ্গে একটু বাবলা ভাইয়ের কাছে আসতে চাই। এই কমিশনগুলো তো গুরুত্বপূর্ণ ভাই বললেন, এর পাশাপাশি আমরা দেখেছি কিছু রিনাউন্ড মানুষ, ডক্টর আলী রিয়াজ স্যারের কথা বলতে পারি, আমরা দেবপ্রিয় ভট্টাচার্য স্যারের কথা বলতে পারি, এরকম অনেকগুলো নাম আমরা দেখেছি সামনে এসেছে, ইফতেখারুজ্জামান স্যারের মতো। তো এই ইন্ডিভিজুয়াল গুলোকে কি আমরা আসলে দেখা প্রয়োজন কিনা বা ওনাদের সম্পর্কে কি আমরা জেনে রাখা উচিত কিনা? এখান থেকে অবশ্যই জরুরি, বাট খুব বেশি ইনডেপথে যাওয়ার দরকার নেই। এখান থেকে প্রশ্ন আসলে আমাদের স্ট্র্যাটেজিক্যালি পড়তে হবে, যে আমাদের লিস্ট করব আমরা প্রথমে যে কি কি সংস্কার কমিশন গড়ে উঠেছে। কথার কথা সংবিধান সংস্কার কমিশন থেকে শুরু করে আমরা কমিশনগুলোর বাইরেও যদি শ্বেতপত্র প্রণয়ন কমিটি কেউ যদি ধরি, তাহলে এরকম 10টা 12টার মতো যেটা হবে, যে প্রত্যেকটার ক্ষেত্রে আসলে খুব বেশি ডিটেলসে যাওয়ার দরকার নেই যে কতজন মেম্বার নিয়ে গঠিত হয়েছে, প্রত্যেকটা সদস্যের নাম হয়তো পড়ার দরকার নেই, বাট যে নামগুলো তুমি আসলে বললা যে যারা নেতৃত্বে আছেন, যারা প্রধান, হ্যাঁ, সো নেতৃত্বে যারা আছেন তাদের নামগুলো পড়লেই হবে। এবং এদের ভিতর থেকে যেখানে যেখানে রিকমেন্ডেশন আসছে একবার চোখ বুলানো যেতে পারে। যেমন গত সপ্তাহে আমরা দেখলাম যে সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে বেশ কিছু রিকমেন্ডেশন এসেছে, মানে তারপরে এগুলো অফিসিয়ালি না আসা পর্যন্ত এটাও খুব বেশি ইম্পর্টেন্ট না পরীক্ষায় আসার মতো, বাট একবার চোখ বুলিয়ে যেতে পারি আমরা, জাস্ট টু বি অন দ্য সেফ সাইড। কিন্তু তাছাড়া একদম ধরে ধরে পড়ার দরকার নাই যে আমাদের 4টা মূলনীতি চেঞ্জ হয়ে নতুন কি কি মূলনীতি আসতে পারে, এরকম প্রশ্ন এখনই দিবে না, কারণ অফিসিয়াল সিদ্ধান্ত হয়নি। সো আপাতত টু বি অন দ্য সেফ সাইড আমরা জাস্ট সংস্কার কমিশন এবং যে কমিটিগুলো আছে, কমিটির প্রধান যারা, তাদের নামগুলো আমরা একটু পড়তে পারি। ওকে, ধন্যবাদ ভাইয়া। আমরা যদি একটু সামনে এগিয়ে যাই, আমরা বিপ্লব থেকে সামনের দিকে এগুচ্ছি, একটা কথা আমি একটু অ্যাড করে দিই এই জায়গায়, তোমরা ভালো করে খেয়াল রাখো। একজন ফিলিস্তিনি রাইটার ঘাসান কানাফানি ওনার নাম, ওনার একটা লেখা অলরেডি ক্লাস 8-এর বইতে সিলেবাসে ইনক্লুডেড হয়েছে, ফিলিস্তিনের চিঠি নামে। এবং ওনার একটা বিখ্যাত উক্তি ওই বিপ্লবের সময় খুব বেশি আলোচিত ছিল, যে তরবারির সাথে গর্দানের কোনো সংলাপ হয় না। তো যেহেতু উক্তিটা আলোচিত ছিল, আবার তার একটা লেখা অলরেডি আমাদের টেক্সট বুকে চলে আসছে, সিলেবাস ইনক্লুডেড, আমার কেন জানি মনে হচ্ছে যদি এই বিপ্লবকে কেন্দ্র করে ইন্টারন্যাশনাল কনটেক্সটের কোনো দিকে যদি টাচ করে হয়তো এই জায়গায় স্পর্শ করতে পারে প্রশ্নটা, এটা মাথায় রাখবা তোমরা। ধন্যবাদ ভাইয়া। তো পরবর্তী আমরা যেই জায়গায় চোখ বুলানো দরকার সেটা হচ্ছে বিপ্লব পরবর্তী সময়ে আমরা দেখেছি যে অনেকগুলো গুরুত্বপূর্ণ পোস্টে, দায়িত্বে আমরা দেখেছি যে পরিবর্তন এসেছে, বেশ বড় ধরনের রদবদল হয়েছে। তার মধ্য থেকে কিছু সিলেক্টেড জিনিস যদি আপনারা আলোচনা করতেন যে কোন কোন জায়গাগুলো আমরা একটু গুরুত্ব দিয়ে দেখব। তো প্রথমে আমি বাংলা ভাইয়ের কাছে আসছি। এক্ষেত্রে বিষয় যেটা যে বিপ্লবোত্তর সময় তো আসলে সব জায়গাতেই রদবদল হবে, অনেক জায়গায় পরিবর্তন হয়েছে, বাট আমাদের পিক করতে হবে কোনগুলো পড়বো। তো ডেফিনেটলি ইম্পর্টেন্ট যদি আমি লিস্ট করি, প্রথমে আসবে যে সাংবিধানিক প্রতিষ্ঠান যেগুলো আছে, সাংবিধানিক প্রতিষ্ঠানের যারা প্রধান সেটা আমাদের প্রথমে পড়তে হবে। এছাড়া রাষ্ট্রায়ত্ত বা জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রতিষ্ঠান আছে সেগুলো। তাছাড়া এখন মানে ধরে ধরে বলতে গেলে তো অনেক বেসরকারি জায়গায়, অনেক জায়গায় হচ্ছে অনেক কমিশন, অনেক কমিটির প্রধানও চেঞ্জ হয়েছে, সবকিছু পড়ার দরকার নেই।
এখানে যেমন তালিকায় কিছু চলে আসছে, এখানে স্লাইডে আমরা দেখতে পাচ্ছি যে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদ, তারপর হচ্ছে পিএসসির চেয়ারম্যান আমরা ডক্টর মোবাশ্বের মোনেম স্যারকে আমরা দেখতে পাচ্ছি এরকম। তো এরকম করে যদি বলি যে বর্তমান প্রধান অ্যাটর্নি জেনারেলকে, বর্তমান হচ্ছে পিএসসির চেয়ারম্যানকে, তারপর আসতে পারে হচ্ছে প্রধান বিচারপতিকে, এরকম কিছু জিনিস যেমন ইম্পর্টেন্ট। পাশাপাশি এখান থেকে টান দিয়ে কিছু কিছু সময় আবার একটু অ্যাঙ্গেলেও প্রশ্ন করতে পারে, ব্যাকগ্রাউন্ডেও প্রশ্ন হতে পারে, যেমন খুব বেশি কন্ট্রোভার্সিয়াল না হলে এরকম ব্যক্তিত্বের ভেতর থেকে প্রশ্ন আসতে পারে যে কথা বাংলা একাডেমির প্রথম মহাপরিচালককে, প্রথম নারী মহাপরিচালক এখানে আসতে পারে, ঠিক আছে, এখান থেকে এমন প্রশ্ন কিন্তু হয়, আমরা দেখেছি সাম্প্রতিকের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডের প্রশ্নগুলো ওই টপিকের আশপাশে কি ছিল ওই জায়গা থেকে অনেক সময় প্রশ্ন করে, বেশ একটা ট্রেন্ড আছে এখানে। আসছিলাম যে বাংলা একাডেমিতে আমরা দুইটা বড় পরিবর্তন দেখেছি, তো সেক্ষেত্রে বাংলা একাডেমিটা কি গুরুত্বপূর্ণ হতে পারে কিনা এবার? নিঃসন্দেহে বাংলা একাডেমি গুরুত্বপূর্ণ হতে পারে, নিঃসন্দেহে। যেটা আমরা বলছিলাম যে বাংলা একাডেমির পেছনের কথা যেটা বলছিলাম, যে প্রথম নারী মহাপরিচালককে বা বাংলা একাডেমির প্রথম মহাপরিচালককে বা সভাপতিকে, ওগুলা যেমন গুরুত্বপূর্ণ, এখন যেমন আমরা এখন মোহাম্মদ আজম স্যারকে এখানে দেখতে পাচ্ছি, আমরা আবুল কাসেম ফজলুল হক স্যারকে দেখতে পাচ্ছি, এখান থেকেও প্রশ্ন বছর দিয়ে দিতে পারে। আর জিকের ক্ষেত্রে বিহাইন্ড দ্য সিন, যেটা আমি তোমাদের সাথে আরেকটা আমার পার্টিকুলার ভিডিওতে বলছিলাম, যে জিকের একটা সাম্প্রতিক জিকের একটা জ্যামিতিক ব্যাপার আছে, অনেক সময় কোশ্চেনটা একদম সরাসরি না হয়ে আশপাশ দিয়ে নিয়ে যেতে পারে। তো এই জন্যই আমরা সাধারণত কোনো ঘটনাকে পড়লে এটার চারপাশ মিলে পড়তে বলি, তুমি খুব গভীরে না গেলেও তার আশেপাশে কি আছে ওই জায়গাটা তোমার জানা রাখা উচিত। তার মানে নতুন দায়িত্বপ্রাপ্ত যারা ব্যক্তিবর্গ রয়েছেন অনেকেই দায়িত্ব পেয়েছেন, কিন্তু আমরা সিগনিফিকেন্ট যেই প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর হেড কারা পরিবর্তিত হয়েছে সেগুলো দেখে বোঝার জন্য বলে দিলাম সাংবিধানিক প্রতিষ্ঠান কোনগুলো, সেটার প্রধানগুলোর নাম অবশ্যই জানতে হবে। এছাড়া যেগুলো সবসময় আলোচনা হয় যাদেরকে নিয়ে, বাংলা একাডেমি বা এরকম প্রতিষ্ঠান যেগুলো, সেগুলো আমরা একটু পড়তে পারি, দুদক, বাংলা একাডেমি, নজরুল ইনস্টিটিউট, এগুলো আমরা পড়তে পারি। তাহলে আমরা সামনের দিকে একটু এগিয়ে যাই। পরবর্তী যেই বিষয়টা আমাদের আছে সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে আমরা দেখি যে এক একজন ইন্ডিভিজুয়াল যাদের অবদান অনেক বেশি থাকে তারা গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন ভর্তি পরীক্ষার ক্ষেত্রে। তো আমরা দেখেছি আমাদের নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি আমাদের এখন প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। তো ওনার সম্পর্কে আসলে এইবার কি কি জানা প্রয়োজন, এটা আমি প্রথমে জানতে চাবো কাউসার ভাইয়ের কাছে। আমি যদি এখন তোমাদের মতো পরীক্ষার্থী হতাম, যদি হতাম আর কি, আমি যে জায়গাটা পড়তে গেলে সব থেকে বেশি কনফিউজ হইতাম, সম্ভবত এটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস এই জায়গাটা। এই কারণে যে এই বিপ্লব, তার আগে তার পরে সবকিছু মিলে সবকিছুর সাথে যেভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস জড়িত, এবং আমাদের যে গ্লোবাল সেলিব্রিটি উনি, তো ডক্টর ইউনূস থেকে আসলে কি পড়বো কি বাদ দিব আমার নিজেরই কিছু জায়গায় কনফিউশন হতো আর কি, আমি তোমার লেভেলে থাকলে। আমি এটা বোঝাতে চাচ্ছি যে তোমরা হয়তো ডক্টর ইউনূস সম্পর্কে দুনিয়ার সবই পড়ে বসে আছো, আমার ধারণা। আমি যদি একটু ফিল্টার করে দেই, ডক্টর মোহাম্মদ ইউনূস উনি কোথাকার মানুষ আমরা জানি, চিটাগাঙ্গের মানুষ উনি। ওনার যে কারণে আমরা তাকে এত সম্মানের আসনে দেখি, তার কাজের জন্যই তো, মানুষ তো তার কাজের জন্য স্মরণীয় হয়। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠা, সেখান থেকে প্রথম যে নারী ঋণ গ্রহীতা ছিলেন সুফিয়া বেগম, এটাও মাথায় রাখো, কোথাও না কোথাও ধরতে পারে কোথায় তার কার্যক্রম শুরু হয়েছিল। এরপরে বাংলাদেশ এবং অন্যান্য দেশে কিভাবে গ্রামীণ ব্যাংক কাজ করে, যে আইডিয়াটা, মাইক্রো ক্রেডিটের যে আইডিয়াটা, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের লেখা যে বইগুলো এবং তার যে 3-0 যে থিওরিটা আছে, যেটা নিয়ে আমরা আগে তোমাদের সাথে কথা বলছি, এবং গ্লোবালি ওনার যে সম্মাননাগুলো আছে, বাংলাদেশের একজন মানুষ হিসেবে বহির্বিশ্বে এত এত সম্মাননা ওনার, যেটা আমাদের জন্য গর্বের। তো গ্লোবালি ওনার যতগুলো সম্মাননা আছে, এবং এখানে অলরেডি বিপ্লবোত্তর পরবর্তী সময়ে উনি যখন দায়িত্ব নিলেন, সেখান থেকে এখন পর্যন্ত যেসব গুরুত্বপূর্ণ কাজ তিনি করছেন, এবং বাংলাদেশের পক্ষে বহির্বিশ্বের অনেকগুলো জায়গাকে তিনি ঘুরাই দিয়েছেন। যেমন ইউরোপের বেশ কিছু দেশের ভিসা প্রসেস আগে কিন্তু দিল্লিতে হইতো, সেটা এখন ঢাকা থেকে হয়। তো বাংলাদেশের অর্জন যে কনটেক্সটটা আছে, যদি আমি চিন্তা করি এবছরের অর্জনের জায়গা থেকে যদি প্রশ্ন করে, তুমি নিশ্চিত থাকো মোটামুটি গত 1 বছর বা 6-7 মাসের অর্জনের ভিতরেই থাকবে, যদি বাংলাদেশের অর্জনের কথা আমরা বলি আর কি। নর্মালি সাধারণত প্রশ্ন যখন করা হয়, আমরা তার মধ্যে কিছু একটা পলিটিক্যাল ভাইব আমরা দেখি, এই জন্য বিগত প্রশ্নগুলোতে দেখবা এরকম কিছু চিত্র ছিল। তো সেই জায়গা থেকে যদি বলি আর কি, তো বিপ্লব এবং তার পরবর্তী সময়ে ডক্টর ইউনূসের নেতৃত্বে যে বাংলাদেশের অর্জনগুলো, সেই জায়গাগুলোকে ইনক্লুড করে তোমরা একটু ডিটেইলে পরে রাখবা, কারণ এখান থেকে প্রশ্ন হবে আশা করা যায়, কিন্তু কি যে হবে সেটা তো আমরা জানি না।
এই প্রসঙ্গে একটু বাবলা ভাইয়ের কাছে আসবো। ডক্টর ইউনূস যে কারণে সমগ্র পৃথিবীতে আসলে অনেক বেশি নন্দিত সেটা হচ্ছে মাইক্রো ক্রেডিট, এবং মাইক্রো ক্রেডিটের একটা মানে বর্ষ ঘোষণা করা হয়েছিল। তো এই মাইক্রো ক্রেডিট আইডিয়াটাকে এবার আমরা কিভাবে দেখবো, বা এটা বা ওনার যে 3-0 তত্ত্ব আছে এগুলোকে আমরা খুব ভালো করে পড়বো? ডেফিনেটলি। অ্যান্ড আমার কাছে মনে হয় যে স্মার্ট প্রশ্ন করলে আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে, সে কবে অ্যাওয়ার্ড পেয়েছেন কোনটা, বা তার মানে জন্ম কোথায়, বেড়ে ওঠা কোথাও, স্কুল কলেজ, সেখান থেকে না এসে তার আসলে মানে কর্ম থেকে আসার সম্ভাবনা বেশি। সম্ভাবনা বেশি যদি স্মার্ট প্রশ্ন হয় আসলে। হুম। তো এখান থেকে মাইক্রো ক্রেডিটের যে কথাটা, প্রথম জিনিস যেটা মাথায় আসে যে বাংলাদেশে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি ছিল, সেটার নাম কিন্তু পরিবর্তন করা হয়েছে। এটা প্রাসঙ্গিক যে কারণে যে শব্দ কিন্তু দুইটা ব্যবহার করা হয়, একটা মাইক্রো ক্রেডিট এবং একটা মাইক্রো ফিনান্স। ক্ষুদ্র ঋণ আর ক্ষুদ্র অর্থায়ন, খুব টেকনিক্যালি ক্ষুদ্র ঋণ থেকে টার্মটা চেঞ্জ করে কিন্তু ক্ষুদ্র অর্থায়ন করা হয়েছে, এবং অথরিটিটার নামও চেঞ্জ করে মাইক্রো ফিনান্স রেগুলেটরি অথরিটি করা হয়েছে। তো এটা নিয়ে তো ধারণা তোমাদের ইতিমধ্যে আছে যে বিনা জামানতে গ্রামীণ দরিদ্র কৃষক এবং বিশেষ করে নারীদেরকে ঋণ প্রদান করা হয়। সহজ কিছু শর্তে আসলে ঋণ প্রদান করা হয়, পক্ষে বিপক্ষে অনেক কথা আছে যদিও, বাট এটা আসলে গ্রামীণ নারী পুরুষদেরকে ক্ষমতায়নের জন্য সবচেয়ে মানে যুগান্তকারী একটা পদক্ষেপ ছিল, পুরো পৃথিবীতে একটা বিপ্লব সৃষ্টিকারী একটা ঘটনা ছিল, যার কারণেই কিন্তু তিনি নোবেল প্রাইজ পেয়েছেন শান্তিতে। অনেকেই প্রশ্ন করে যে তিনি আসলে অর্থনীতির মানুষ হয়ে শান্তিতে কিভাবে নোবেল প্রাইজ পান। তার অর্থনৈতিক থিওরি দিয়েই কিন্তু শান্তি প্রতিষ্ঠিত হয়েছে সমাজে, যার কারণে তিনি শান্তিতে নোবেল প্রাইজ পেয়েছে। সো মাইক্রো ক্রেডিট বা মাইক্রো ফিনান্স এই জায়গাটা আমরা একটু দেখতে পারি, এবং পাশাপাশি তার 3-0 থিওরি, 3-0 তত্ত্ব সেটা তো আছে, এবং তিনি আরেকটা জিনিসের মানে কিন্তু প্রবক্তা, সেটা হচ্ছে সামাজিক ব্যবসা বা সোশ্যাল বিজনেস যেটাকে বলা হয়। আমরা মাইক্রো ক্রেডিটে এত বেশি ফোকাস করতে যাই, সোশ্যাল বিজনেসটাকে কিন্তু আমরা ভুলে যাই। বাট পৃথিবীতে যতটা না বেশি স্টাডি করা হয় মাইক্রো ক্রেডিট নিয়ে বা মাইক্রো ফিনান্স নিয়ে, তার থেকে বেশি স্টাডি করা হয় সোশ্যাল বিজনেস নিয়ে। তার কারণ পৃথিবীতে আহ ব্যবসা করার জন্য কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছে, যারা লাভ করবে ব্যবসা করবে, আর মানে মানবিক কাজ করার জন্য এনজিও বা হচ্ছে ডেভেলপমেন্ট এজেন্সি গুলো ফর্মুলেটেড হয়েছে। দুইটাকে যে মার্চ করা যায় এরকম চিন্তা ভাবনা তার মাথা থেকে আসছে, যে আমি ব্যবসা করব, আমার ব্যবসার মাধ্যমে ইতিবাচক কোনো পরিবর্তন হবে, ব্যবসায় যারা জড়িত, যারা শেয়ার হোল্ডার, তারা বেতন পাবে ঠিকই, কিন্তু কোনো মুনাফা নিবে না, সেই মুনাফাটা দিয়ে ব্যবসা বড় করতে হবে। 7টা প্রিন্সিপাল তার আছে সামাজিক ব্যবসা। তো ডেফিনেটলি এখান থেকে প্রশ্ন আসতে পারে, সামাজিক ব্যবসা, সোশ্যাল এন্টারপ্রাইজ, সোশ্যাল এন্টারপ্রেনারশিপ বা সোশ্যাল বিজনেস এর প্রবক্তাকে ডক্টর মোহাম্মদ ইউনূস। কতগুলো মানে প্রিন্সিপাল আছে এখানে, 7টা। হ্যাঁ, এই জিনিসগুলো আসলে মানে চলে আসতে পারে এখান থেকে। ফাইন্যান্সিয়াল থিঙ্কিং এর আরেকটা জায়গা আমি একটু অ্যাড করে দিব, ডক্টর ইউনূস প্রসঙ্গ যেহেতু আসছে। তোমাদের বিজিএস বইতে যারা হচ্ছে অনেকে সায়েন্স পড়ে আসছো 9-10-এ, দেখবা অর্থনীতির একটা চ্যাপ্টারে আছে বিশেষ আর্থিক প্রতিষ্ঠান আর হচ্ছে ব্যাংক, এখানে একটা আলোচনা আছে। এই দুইটার জায়গা থেকে একটু প্রশ্ন আসতে পারে, আমি একটু অ্যাড করে দিই। নর্মালি ব্যাংক বলতে আমরা তো বুঝতে পারি যারা হচ্ছে লোন দেয় আবার সেই টাকাটা মুনাফা সহ ফেরত নেয়, অর্থাৎ ঋণের কারবারি, এর হচ্ছে ব্যাংক, যেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের যে সিস্টেম বা নীতিমালা আছে ওটা মেনে তারা পরিচালিত হয়। তাহলে বিশেষ আর্থিক প্রতিষ্ঠান কি? সেটাও ব্যাংক। কারণ 3টা প্রতিষ্ঠানে যাদেরকে বিশেষ আর্থিক প্রতিষ্ঠান বলা হয়, একটা হচ্ছে গ্রামীণ ব্যাংক, একটা বাংলাদেশ কৃষি ব্যাংক, আর একটা হচ্ছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, রাকাব যেটাকে আমরা বলি। এগুলো তো ব্যাংক, তাহলে এগুলো বিশেষ আর্থিক প্রতিষ্ঠান কেন? বিশেষ আর্থিক প্রতিষ্ঠান এই কারণে, ব্যাংক যেরকম, যেমন আমরা সোনালী ব্যাংকের কথা বললে দেখবা সোনালী ব্যাংক সবার সাথে ডিল করতেছে, তার কাজই হচ্ছে লোন দেওয়া, মুনাফা সহ সেটা ফেরত নেওয়া। কিন্তু গ্রামীণ ব্যাংক দেখো একটা নির্দিষ্ট সেক্টরে কাজ করে, একমাত্র নারী ছাড়া কাউকে সে লোন দিবে না, এবং হতদরিদ্র নারী হওয়া লাগে। গ্রামীণ জনগোষ্ঠীর হতদরিদ্র নারীদেরকে লোন দিচ্ছে, নারীদের উন্নয়ন এবং প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নের জন্য এটা কাজ করে। আবার বাংলাদেশ কৃষি ব্যাংক কৃষক ছাড়া অন্য কাউকে কিন্তু লোন দেয় না। ঠিক রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক রাজশাহী অঞ্চলের কৃষি নিয়ে তারা কাজ করে এবং ওখানে তারা লোনটা দেয় কৃষকদেরকে। বিশেষ আর্থিক প্রতিষ্ঠান হচ্ছে বিশেষ একটা উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য যে প্রতিষ্ঠানটা কাজ করে, নির্দিষ্ট একটা টার্গেটের বাইরে সে আর কাজ করে না। এমন যদি হয় তখন সেটা ব্যাংকই, তার নাম হলো বিশেষ আর্থিক প্রতিষ্ঠান। আর ঢালাওভাবে ব্যাংক আমরা বলতে কি বুঝি সেটা আমরা বুঝি। গ্রামীণ ব্যাংক যেহেতু বিশেষ আর্থিক প্রতিষ্ঠান, তো ওই কনসেপ্ট ধরে প্রশ্ন করার ভালো একটা সুযোগ আছে এবছর, করতে পারে। ধন্যবাদ ভাইয়া। এরপর সামনে যদি আমরা এগিয়ে যাই, আমরা দেখব যে বাংলাদেশ ভারত যে সীমান্ত যে সংঘাত রয়েছে, উত্তেজনা রয়েছে, সেটি ইদানিং সময় আমরা খুব বেশি দেখছি। তো ভাইয়া, আপনার কাছে প্রথমে আমি জানতে চাইবো যে বাংলাদেশ ভারত যে সীমান্ত সংঘাত, সেখান থেকে কোন বিষয়গুলো আসলে আমরা এখন দেখতে পারি, বা আদৌ এটা কি খুব বেশি জরুরি কিনা? এখানে যদি আমি একদম ফ্র্যাঙ্কলি বলি, মানে আমি এখন কি ফিল করছি,
সীমান্ত উত্তেজনাটা আমাদের সামনে আছে, বিষয়টার গুরুত্ব তুলে ধরছে, বাট রিসেন্ট 3-4 মাসে এমন কোনো ঘটনা ঘটে নাই যেখান থেকে সরাসরি প্রশ্ন দেওয়ার মতো প্রশ্ন আছে। টু বি অনেস্ট, আমি যদি প্রশ্নকর্তা হতাম, ডেট এমন কোনো ঘটনা ঘটে নাই যে ঘটনা আসলে খুব বিচ্ছিন্ন বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে, উত্তেজনা সবসময় চলমান। বাট যেহেতু এটা হট টপিক, এখান থেকে টানলে পেছনে প্রশ্ন আসবে। ফেলানি হত্যাকাণ্ড থেকে শুরু করে আরো পেছনে যাওয়া, এগুলো তো একদম প্রাসঙ্গিক প্রশ্ন, কিন্তু এর সাথে যদি একটু প্রাসঙ্গিকতা রেখে যদি আরো পেছনে যাই, আমাদের দুই দেশের সীমান্ত আছে, আমাদের দুই দেশের সীমান্ত চুক্তি, স্থল চুক্তি আছে আমাদের। সীমান্ত মানে তো শুধু আমাদের কাঁটাতারের এই বর্ডার না, আমাদের সমুদ্র সীমানা আছে, সবকিছু আছে, দুই দেশের ভেতরে বর্ডার, সমুদ্র সীমানা, সীমান্তবর্তী জেলা, ঠিক আছে, আমাদের সীমান্ত নিয়ে বিরোধ যে যে জায়গায় ছিল, সব জায়গা থেকে এই প্রশ্ন কিন্তু এখানে চলে আসতে পারে। খুব বেসিক প্রশ্ন দিতে পারে, আমাদের সীমান্তরক্ষী বাহিনীর নাম কি, ভারতের সীমান্তরক্ষী বাহিনীর নাম কি, কারণ তোমরা সবাই জানো বিসিএস হোক কিংবা ঢাকা ভার্সিটি হোক, এখানে 30টা প্রশ্ন আসলে 30টাই তোমাকে একদম হার্ডকোর প্রশ্ন দিবে না, একটা দুইটা একটু সহজ প্রশ্ন দিবে। তো বেশি কঠিন পড়তে যে আবার সহজ জিনিস ভুল করা যাবে না, ঠিক আছে, সহজ জিনিস অনেক সময় আবেগে ভুল হয়ে করে যায়। আসে। এটা আসছে উত্তর মনে হয় এটা না, হ্যাঁ, উত্তর মনে হয় এটা না। এটা হলে তো উত্তর বাংলাদেশের রাজধানীর নাম কি, রাজধানী ঢাকা না। নাকি চট্টগ্রাম, আল্লাহ আমি পরীক্ষা দিতে আসলাম, আসার আগে কি চেঞ্জ হয়ে গেল কিনা, এরকম ওভার এবং থিঙ্কিং কিন্তু চলে ওই আসে জায়গায় মাথায়। কিন্তু ওটা সম্ভবত 31 বিসিএস এর প্রশ্ন ছিল, অপশনে ছিল তখন ঢাকা সিটি কর্পোরেশন দুই ভাগে বিভক্ত Yes, হয়েছিল। ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ। হ্যাঁ, ওই জায়গায় অপশন ছিল হচ্ছে ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, তারপরে ঢাকা, আর ছিল শেরে বাংলা নগর। এখন এই নিয়ে হলো তখন একটা তুমুল দ্বিধা বিভক্তি ছিল স্টুডেন্টদের মধ্যে। এখন এখান থেকেও হতে পারে যে নাম পরিবর্তন হয়ে আবার বিডিআর হয়ে গেল কিনা, হ্যাঁ, বা বিজিবি বিডিআর হয়ে গেল কিনা, বা এই জায়গার নতুন কোনো কিছু হয়েছে কিনা, এই টাইপের প্রশ্ন। কিন্তু বাবলা যেটা বলছিল, তোমরা সীমান্ত এই পড়াশোনাটা একদম পেছন থেকে শুরু করবা। 74 সালে যে মুজিবিন্দিরা চুক্তি ছিল ওখান থেকে শুরু করবা, ওটার মীমাংসা হয় নাই, একদম সময় লাগছে, লম্বা সময়, 15 সাল পর্যন্ত আমরা দেখছি। ছিটমহল সমস্যা। শেষমেশ ছিটমহল সমস্যা এখানে এসে ইয়ে হয়েছে, সমাধান হয়েছে। তো তাদের সাথে আমাদের সীমান্ত অমীমাংসিত এরিয়া যেটা এখন পর্যন্ত 2 কিলোমিটার ফেনীতে মুহুরীর চরে, অমীমাংসিত মানে হচ্ছে মুহুরীর চরের ওই জায়গাটা ওরা কি ইন্ডিয়া নিবে না আমরা নিব, এটা এখন পর্যন্ত আমরা সেটেল করি নাই, এই জন্য ওই জায়গাটা আমাদের জন্য অমীমাংসিত সীমান্ত। তো সীমান্ত রিলেটেড পেছনে পড়াই ভালো, এই জায়গাগুলোতে উত্তেজনাটা হয়েছে, এটা হয় কম বেশি, সাম্প্রতিক সময় বেশি হচ্ছে। তো এটাকে ধরে আমার মনে হয় জ্যামিতিক প্রশ্নই হবে, যদি সীমান্ত থেকে হয় আর কি, পেছনে চলে যাবে, অথবা নৌ সীমানা নিয়ে প্রশ্ন হইতে পারে। হ্যাঁ, আপনি যেহেতু পেছনে যেতে বললেন, আমরা একটু পেছনে একটা সিগনিফিক্যান্ট ঘটনার দিকেই যাব। সেটা হচ্ছে 2009 সালের 25শে ফেব্রুয়ারি আমরা দেখেছি যে বাংলাদেশের তৎকালীন যেই সীমান্তরক্ষী বাহিনী ছিল বিডিআর, তাদের যেই মেইন কার্যালয় পিলখানা, সেখানে একটা হত্যাকাণ্ড আমরা দেখেছি, এবং সেটার জন্যই সাম্প্রতিক সময়ে একটা তদন্ত কমিশন গঠন করা হয়েছে। তো এই যে ঘটনাটা, এখান থেকে আসলে কোনো ধরনের প্রশ্ন আসতে পারে কিনা? ডেফিনেটলি আসতে পারে, কারণ এই কমিশনটা হয়েছে কিন্তু লাস্টে, আমরা শুরুতেই কমিশনটা হইতে দেখি না। এই কমিশনটা হওয়ার জন্য একটা চাপ তৈরি হয়েছিল, তারপরে সরকারের পক্ষ থেকে কমিশনটা করে দেওয়া হয়েছে। বিডিআর হত্যাকাণ্ড যেটা, আমাদের 58 জন সামরিক অফিসার যারা বাংলাদেশের অত্যন্ত রত্ন মানুষ ছিল, রাইট, তাই না, তাদের জীবন চলে গেছে, এদেরকে আমরা কখনোই ফিরে পাবো না। সো এটা ঘটনা 2009-এর, আমরা তার পরবর্তীতে তার বিচার হইতে দেখি না প্রপারলি আর কি, বিচারের একটা ধারা চলছিল কিন্তু কোর পয়েন্টে যাচ্ছিল না। এটা জনগণের একটা দাবি ছিল যে আসল ঘটনাটা কি, পেছনে কে আছে, শুধু কি জওয়ানরাই ঘটাই ফেলছে কিনা। এখান থেকেই মূলত এই হত্যাকাণ্ডের জন্য তদন্ত কমিশনটা করা নতুন করে আবার। এবং এই কমিশনের যিনি প্রধান আরামা ফজলুর রহমান স্যার, উনি কিন্তু একটা সময় যখন নাম ছিল হচ্ছে বিডিআর, বাংলাদেশ 98, 99, 2000, ওই সময়টায় কিন্তু উনি এই বাহিনীর প্রধান ছিলেন। ওনাকে এখন আবার প্রধান করে এই বিডিআর হত্যাকাণ্ডের তদন্তে যে কমিশনটা হয়েছে, ওনাকে প্রধান করে কিন্তু এই কমিশনটা তৈরি করা হয়েছে। তাহলে 2-3টা জিনিস এখানে একটু লক্ষ্য করো। উনি যখন বিডিআর এর প্রধান ছিলেন তখন কিন্তু মিয়ানমারের সাথে আমাদের উত্তেজনা হয়েছিল নাফে, যদিও নাফ যুদ্ধের ঘটনা নিয়ে মতবিরোধ আছে, কিন্তু ওই জায়গায় এটা প্রতিষ্ঠিত সত্য যে মিয়ানমারের তারা ওখানে উস্কানি দিছিল এবং আমাদের বিডিআর অ্যাকশনে গেলে তারা সেখান থেকে পালায়ে চলে যায়, কিছু হতাহত হয়। এটা আমাদের জন্য একটা বিজয় ছিল, এবং উনি যথেষ্ট এগ্রেসিভ ওয়েতে ওই পলিসিগুলোকে মেনটেন করতেন। বরাইবারি যুদ্ধের কথা আমরা বলতে পারি। তো উনাকে আবার এখন এই কমিশনে নিয়ে আসা হয়েছে, আশা করা যায় উনি খুব স্বচ্ছ মানুষ এবং যথেষ্ট তেজি মানুষ, হয়তো এটা খুব দ্রুত আগাবে। সো বিডিআর হত্যাকাণ্ডের তদন্তের কমিশন, হত্যাকাণ্ড কখন হয়েছিল, তারপরে অগ্রগতি তো আমরা এখন পর্যন্ত চোখের সামনে আসে না, সেটা নিয়ে প্রশ্ন নাও হইতে পারে। এটা থেকে যদি প্রশ্ন হয়, এর বাইরে পেছনে চলে যেতে পারে আর কি। এর আগের নাম কি ছিল, ইপিআর ইস্ট পাকিস্তান রাইফেলস, তারপরে বিডিআর বাংলাদেশ রাইফেলস, এরপরে নতুন নাম, এই বিডিআর হত্যাকাণ্ডের পরে ঢেলে সাজানো হয়েছে বাহিনীকে, নাম দেওয়া হয়েছে বিজিবি, বর্ডার গার্ড বাংলাদেশ। তো এই জায়গাগুলোই তোমরা একটু দেখে রাখবা আর কি।
আচ্ছা ভাইয়া, এখানে বাবলা ভাইয়ের কাছে একটু আসতে চাই যে এই ঘটনাটার সাথে কিছু নাম জড়িত, পিলখানা। তো অনেক সময় আমরা দেখি যে সদর দপ্তর নিয়ে প্রশ্ন আসে, তো সদর দপ্তরগুলো আমরা পড়বো কিনা। আরেকটা জিনিস যেটা আমি পার্সোনালি মনে করি যে একটু জেনে রাখা দরকার, সেটা হচ্ছে অপারেশন ডাল ভাত। তো এই ধরনের যে প্রপঞ্চগুলো আছে, টার্মিনোলজি আছে, সেগুলো কি স্টুডেন্টরা শেষ মুহূর্তে এসে একটু দেখবে কিনা? হ্যাঁ, ডেফিনেটলি। কারণ ইয়াতে বেসিক যে প্রশ্নগুলো ইতিমধ্যে অনেকবার চলে আসছে, যে কবে ঘটনাটা ঘটেছে, ফুল ফর্ম কি। ঢাকা ভার্সিটি একটা দুইটা বেসিক প্রশ্ন করলেও বেশিরভাগ প্রশ্ন থাকে ইউনিক। রিপিটেশন কিন্তু ঢাকা ইউনিভার্সিটির খুবই কম। প্রশ্নে খুবই কম। খুবই কম। তাহলে এখন স্টুডেন্টদেরকে শুধুমাত্র বিগত বছরের প্রশ্ন সলভ করলেই হবে না, যে প্রশ্নগুলো আসছে। রাদার তুমি যে বিষয়গুলো বললো, অপারেশন ডাল ভাত কিংবা এরকম যতগুলো টার্মিনোলজি আছে, এগুলোর একটু আশপাশ দিয়ে যেতে হবে তাদের, যদি একটু কমন পাওয়ার টেন্ডেন্সি থাকে। যেহেতু এটা খুব আলোচনার বিষয় এবং বর্তমান বিপ্লবোত্তর সময় সরকার খুব সিরিয়াসলি বিষয়টাকে হ্যান্ডেল করছে, তো এখান থেকে খুঁটিয়ে প্রশ্ন করতেই পারে। করতেই পারে। এমনকি পিলখানা যে নামটা, যে সদর দপ্তরের কথা আমরা বলছি, পিলখানা, পিল শব্দের অর্থ কিন্তু হাতি। হাতি। তোমরা ওখানকার গেটে দেখবা ওই হাতির একটা প্রতিমূর্তির মতো করে বানানো আছে গেট গুলোতে। তো পিল শব্দের সমার্থক শব্দ কি সেটাও করতে পারে, হতে পারে সেটা বাংলার এরিয়ার প্রশ্ন, কিন্তু করতে পারে। হয়তো ওই যে যেকোনো। বললাম যে জিকের একটা সাম্প্রতিকের একটা জ্যামিতিক ব্যাপার থাকে, তো কত কিছু ঘটে যেতে পারে এই জায়গায়। আমরা সরাসরি সামনের দিকে যাব। এইটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের কাছে মনে হয়, এবং যেহেতু আমাদের সাথে বাবলা ভাই আছেন, জাতিসংঘ বাংলাদেশ, এই টপিকটা আমি প্রথমে বাবলা ভাইয়ের কাছে জানতে চাবো যে আমাদের জাতিসংঘের সাথে 50 বছর পূর্তি হলো 2024-এ, এবং 79তম যে অধিবেশন, সেই জায়গাগুলো থেকে আমরা কোন জিনিসগুলো একটু ভালো করে দিই? ব্যাকগ্রাউন্ড থেকে যদি বলি, যে স্বাধীনতার পরে 1974 সালে জাতিসংঘের 29তম অধিবেশনে 136তম দেশ হিসেবে বাংলাদেশ সদস্যপদ লাভ করে। তো এই সদস্যপদ লাভের পর থেকে 50 বছরে বাংলাদেশের সাথে জাতিসংঘের যে সম্পর্ক, সব রাজনৈতিক রেজিমেই কিন্তু সম্পর্কটা সেম ছিল। কখনোই মানে এই জন্য যে কোনো সময় এটা আসলে কোন সরকার ক্ষমতায় সেটা ইম্পর্টেন্ট না, জাতিসংঘের সাথে এই টপিক থেকে প্রশ্ন আসে। তো যেহেতু বাংলাদেশ সাধারণ পরিষদে নিয়মিত অংশগ্রহণ করে, নিরাপত্তা পরিষদের সভাপতিও ছিল বাংলাদেশ, নিরাপত্তা পরিষদে মানে ওই সময় সভাপতিত্ব করেছে। বাট রিসেন্ট টাইমে সাধারণ পরিষদে আমাদের সরকার প্রধানরা যাচ্ছেন, সেখানে ভাষণ দিচ্ছেন, এবং একটা ট্রেন্ড সেট হয়ে গেছে সাধারণ পরিষদে সবাই যে বাংলায় ভাষণ দিবেন, ইতিহাস থেকে শুরু করে আজ পর্যন্ত সেই জায়গাগুলো একটু ধরা। এখান থেকে প্রশ্ন আসলে আমি টেন্ডেন্সিটা দেখেছি সাধারণ পরিষদের কততম অধিবেশন, এবং সেখানে আমাদের সরকার প্রধানের যে মিশনটা সেটা কবে গেছে, কতদিনের সফর ছিল, এবং কি কি বিষয় তুলে ধরা হয়েছে, এই জিনিসগুলো। এবং শুধু সেটাই না, রিসেন্ট টাইমে সাধারণ পরিষদের যে অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনূস, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, তিনি গিয়েছেন। শুধুমাত্র জাতিসংঘের সাথে আমাদের সম্পর্ক উন্নতিকরণ ছিল এমন না, পুরো সব দেশের রাষ্ট্রনায়কদের সাথে তিনি মত বিনিময় করেছেন। দিস ইজ দ্য পয়েন্ট, হ্যাঁ। যেটা আগে আমরা দেখি নাই। অন্তত জাতিসংঘের অফিসিয়াল কার্যক্রমে আসার পরে আমেরিকার প্রেসিডেন্ট কারোর সাথে বৈঠকে বসেন না, সেই নিয়ম নীতি ভঙ্গ করে কিন্তু একটা বৈঠক আমরা দেখেছি আমাদের প্রধান উপদেষ্টার সাথে হয়েছে। সো Exactly. এটা একটা অ্যাচিভমেন্ট কিন্তু। এবং উনি সবাইকে কিন্তু দ্য ট্রায়াম্ফ অফ আর্ট এই হ্যাঁ। বইটা মানে কি বলে, লাভ বা টোকেন অফ মানে কি বলে, আওয়ার সিগনিফিকেন্স, মানে তিনি কিন্তু সবার হাতে সেটাই, তুলে সেটাই। দিয়েছেন এখানে। এটা ইম্পর্টেন্ট। পাশাপাশি জাতিসংঘের বিভিন্ন অঙ্গ সংগঠনের সাথে বাংলাদেশের বর্তমান কার্যক্রম, এখান থেকেও প্রশ্ন আসতে পারে। কপ চলে আসে স্বাভাবিকভাবে, হয়তো কপ নিয়ে আলোচনা হয়তো আমরা সামনের দিকে করব। বাট ইন জেনারেলি জাতিসংঘ, জাতিসংঘের অঙ্গ সংগঠন, ইউএন এজেন্সি গুলো, এর সাথে বাংলাদেশের বর্তমান কর্মকাণ্ড, এটা বরাবরই ইম্পর্টেন্ট। সো এগুলো একটু ডেফিনেটলি। বাবলা যেটা বললো, যদি আমি একটু যোগ করি, জাতিসংঘের সর্বাংশীতে তোমাদেরকে আমরা পড়তে বলছি, অলরেডি বিসিএস এখান থেকে প্রশ্নও আসছে ভেটো থেকে। জাতিসংঘে যে ভেটো ক্ষমতার যে প্রয়োগ আমাদের পক্ষে বিপক্ষের, ওই জায়গা থেকে একবার কোশ্চেন হয়ে গেছে 40 বিসিএস এ। তো উপরের দিকে প্রশ্ন হলে আস্তে আস্তে নিচের দিকে এটার ধারাবাহিকতা আমরা দেখি কোনো না কোনো ভাবে। আমরা 71 সালে স্বাধীন হইলাম, 72 সালে কিন্তু জাতিসংঘের সদস্যপদ আমরা পাইতে পারতাম, কিন্তু 72, 73 মিস হলো, আমরা পাইলাম হলো 74-এ। জাতিসংঘে বাংলাদেশ প্রশ্নে 4 বার ভেটো হয়েছে কিন্তু নিরাপত্তা পরিষদের, একবার রাশিয়া, তখনকার সোভিয়েত ইউনিয়ন, আরেকবার হচ্ছে চায়না। তো যুদ্ধ যখন চলে, আমাদের মুক্তিযুদ্ধ, তখন আমাদের পক্ষে ভেটো দিছিল হচ্ছে রাশিয়া। আর পরবর্তীতে 71 সালে আমরা স্বাধীন, 72, 73 আমরা যখন জাতিসংঘের সদস্যপদ চাইলাম, তখন চায়না ভেটো দিছিল আমাদের বিপক্ষে, আমরা যেন জাতিসংঘের সদস্যপদ পেতে না পারি। তাহলে বাংলাদেশ প্রশ্নে নিরাপত্তা পরিষদ তাদের ভেটো ক্ষমতা, আমাদের পক্ষে 2 বারের প্রয়োগ এবং বিপক্ষে 2 বারের প্রয়োগ, এই জিনিসগুলো একটু মাথায় রাখবা। এখন যদি একটু এই জায়গাটাকে এলাবোরেট করি আমি 1 মিনিটে, পক্ষে বিপক্ষের ব্যাপারটা কি। যুদ্ধের শেষ দিকে, একেবারেই শেষ দিকে, যখন আমরা বিজয়ের দ্বার প্রান্তে, তখন যুদ্ধ বিরতি করার জন্য যুক্তরাষ্ট্র একটা প্রস্তাব দিয়েছিল জাতিসংঘে,
এবং ওই জায়গাটা তখনকার সোভিয়েত ইউনিয়ন ভেটো দিয়ে প্রস্তাবটাকে তারা নাকচ করে দেয়। ব্যাপারটা এমন, তুমি ধরো 90 মিনিটের ফুটবল খেলায় 85 মিনিটে পৌঁছাই গেছো, ইনজুরি টাইম সহ আর 3-4 মিনিট হবে খেলা, অর্থাৎ 7-8 মিনিট পরে খেলা শেষ এবং তোমার টিম মনে করো 3 গোলে আগানো, অর্থাৎ কিছুক্ষণ পরে তুমি বিজয় উল্লাস করবা। ওই সময় যদি কোনো কারণে ম্যাচ পরিত্যক্ত হয়, কতটা কষ্টের ব্যাপার এটা। তো আমরা 9 মাসের যুদ্ধে শেষ মুহূর্তে একেবারে বিজয়ের দ্বার প্রান্তে, তখন যদি যুদ্ধবিরতি কার্যকর হইতো তাহলে পাকিস্তানের সাথে আমাদের আবার একটু মানে কি বলে এটাকে দেন দরবার করে আমাদেরকে মিলিয়ে দেওয়া হইতো আর কি। আমরা যত রক্ত দিলাম, এত কিছু হইলো, সবগুলো বৃথা হইতো, স্বাধীনতা আমাদের অধরা থাকতো, আমরা স্বাধীন হইতাম না। এই জন্য যুদ্ধবিরতির যেন না হয়, যুদ্ধটা যেন যুদ্ধের ভাষাতে সিস্টেমে গিয়েই যেন সমাধান হয়, ওইটা রাশিয়া তখন ভেটো দিয়ে আটকায় রাখছিল, যুদ্ধবিরতির প্রস্তাবটা। এ হলো আমাদের পক্ষে ভেটো। আর পরবর্তীতে চায়না আমাদের বিপক্ষে ভেটো দিছে, আমরা যেন মেম্বার হইতে না পারি। আর 74-এ আমরা আমাদের ফরেন পলিসির মাধ্যমে চায়নাকে ম্যানেজ করেছি এবং তারা আর ভেটো দেয় নাই, আমরা জাতিসংঘের মেম্বারশিপ পেয়ে গেছি। তো এই জায়গাগুলো সহ ধরে তোমরা পড়ে রাখবা আর কি। ধন্যবাদ ভাইয়া। আমরা একটু সামনের দিকে যাব, যে সাম্প্রতিক সময়ে খেলাধুলা এবং অন্যান্য বিষয়ে বাংলাদেশের বেশ কিছু অর্জন আছে। তো এই অর্জনগুলো নিয়ে জানার জন্য আমি প্রথমে বাবলা ভাইকে একটু বলবো যে ভাইয়া আসলে এই জায়গাগুলো থেকে কোন জিনিসগুলো আমরা একটু ফোকাস করি। বাংলাদেশের অর্জন বলতে গেলে মানে এটা স্যাটায়ার হোক আর হিউমার হোক, যে ক্রীড়াঙ্গনে অর্জন আসলে মানে পুরুষ কোন দলের কাছ থেকে আসে না, সেটা ফুটবল হোক বা ক্রিকেট হোক। তো নারী ক্রিকেট দল, নারী ফুটবল দলের সাম্প্রতিক সাফল্যগুলো আমাদের পড়তে হবে। সাফে যে অসাধারণ পারফরমেন্স করেছে, চ্যাম্পিয়ন হওয়া। অনূর্ধ্ব 19 আমাদের যে পুরুষ ফুটবল পুরুষ ক্রিকেট দল, তারা সেটাও ডেফিনেটলি মানে বয়স ভিত্তিক খেলাধুলায় আমাদের মানে ক্রিকেটেও গত কয়েক বছর আমরা যেমনই খেলি না কেন, ক্রিকেটটা বিশেষ করে নারী পুরুষ যেটাই বলি না কেন, আমি একটা জিনিস খেয়াল করছি, বিগত যতদিন থেকে আমি খেলা দেখি টুকটাক, আমরা বিভিন্ন দল মতের মানুষ বাংলাদেশে থাকি, বিভিন্ন দিক থেকে আমাদের মধ্যে কিন্তু একটা দ্বিমত আছে, কিন্তু আমরা ইউনাইটেড হবার সুযোগ পাই একবার যখন বাংলাদেশ ক্রিকেট খেলে। আর এটা সত্য যে পুরুষ দলের থেকে নারী দলের অর্জন অনেক বেশি, আমরা চাই সেটা আরো বেশি আগায় যাক। বাবলা, সো এখানে ডেফিনেটলি আমরা বয়স ভিত্তিক ক্রিকেট দলের সাফল্যগুলো পড়বো এবং সেই সাথে নারী ফুটবল দলের সাম্প্রতিক সাফল্য, বছরই বেশ কিছু সফলতা এসেছে, সেগুলো আমরা একটু মার্ক করে পড়বো। অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট, এটা বাংলাদেশের অর্জন তো শুধু ক্রীড়াঙ্গনে সীমাবদ্ধ না, আমাদের এখানে হচ্ছে বিভিন্ন অলিম্পিয়াডে আমাদের দেশের স্টুডেন্টরা স্বর্ণ পদক, ব্রোঞ্জ পদক, রৌপ্য পদক অর্জন করে। বিভিন্ন চলচ্চিত্র বিভিন্ন জায়গায় স্ক্রিনিং করা হয়, ঠিক আছে, বিভিন্ন ব্যক্তি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক পুরস্কার অর্জন করে। তো পুরো জায়গাটা ধরে পড়তে হবে। শুধু এটাই না, রাষ্ট্রীয় ভাবেও কিছু অর্জন আছে, যেমন আমাদের বিভিন্ন পণ্য জিআই পণ্যের স্বীকৃতি পায়, এটাও একটা রাষ্ট্রীয় অর্জন, ঠিক আছে, কোন জায়গাকে স্বীকৃতি দেওয়া। যে পণ্য থেকে গত বছর কিন্তু প্রশ্ন আসছে অলরেডি, সুতরাং এই জায়গা খুবই গুরুত্বপূর্ণ, মানে সংখ্যা বাড়ছে, খুবই গুরুত্বপূর্ণ। এবং আমার ধারণা গতবার প্রশ্ন ছিল যে 21তম জিআই পণ্য কোনটা, এবছর যদি আবার এখান থেকে করে, আমরা তো জিআই পণ্য তার থেকে অনেক বেশি উপরে চলে গেছে। এটা কোথা থেকে আসে তোমরা জানো কিনা? এটা কিন্তু আসে স্বীকৃতিটা উইপো থেকে, জাতিসংঘের একটা প্রতিষ্ঠান উইপো, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, জেনেভা থেকে এরা কাজ করে। মূলত স্বীকৃতিটা ওরা দেয়, দিলে বাংলাদেশের যে ডিপিডিটি আছে, আমাদের প্যাটেন্ট নিয়ে যারা কাজ করে, সরকারের একটা প্রতিষ্ঠান, তারা হচ্ছে ঘোষণাটা দেয় জাতীয়ভাবে। তো ঘোষণা আসে কিন্তু ইন্টারন্যাশনাল একটা সিস্টেমকে মেনটেন করে, নাহলে তো সবাই বলতো এটা আমার জিআই, এটা আমার জিআই। তো ঘোষণা আসে ওইখান থেকে। এখন এত বছর আমরা জিআই পণ্য পড়ছি, গতবারও প্রশ্ন আসছে 21তম জিআই পণ্য কোনটা। ধরো এবার যদি প্রশ্ন আসে যে জিআই স্বীকৃতি আসে কোথা থেকে, উইপো থেকে, অথবা বাংলাদেশে ঘোষণা কারা দেয়, ডিপিডিটি। তো জিআই এর আশপাশটা একটু আবার দেখে রাখো, বলা যায় না, কারণ র্যান্ডম আমরা দেখছি 2 বছরই মনে হয় ব্যাক টু ব্যাক একটা প্রশ্ন আসছে যে বাংলাদেশ যে ডেল্টা প্ল্যান বাস্তবায়ন করতেছে, এটার কারিগরি সহায়তা কারা করতেছে, নেদারল্যান্ডস। এই প্রশ্নটা 2 বার চলে আসছে। তো যদি এমন হয় জিআই থেকে গতবার আসছে আর সংখ্যা অনেক বাড়ছে রিসেন্ট টাইমে, এবার যদি আবার জিআই কে ধরে আর কি প্রশ্নের জন্য, হয়তো অন্যভাবে ঘোরায় এখান থেকে প্রশ্ন করলে করে দিতে পারে। আর ভাইয়া যেটা বলছিলেন যে অর্জনের ক্ষেত্রে সিনেমাগুলোর সম্পর্কে জানতে হবে, সেখানে 2টা সিনেমার নাম আমার মনে হয় উল্লেখ করা দরকার। একটা হচ্ছে লতিকা, যেটা COP29 দেখানো হয়েছে, এবং আরেকটা সিনেমা সেটা হচ্ছে বলি দ্য রেসলার, এটা অস্কারে বাংলাদেশের হয়ে তারা প্রতিনিধিত্ব করছে। তো এগুলাও হয়তো বা শিক্ষার্থীরা ডেফিনেটলি জেনে রাখতে পারেন। আমরা জাতীয় বিষয়াবলীর উপর বেশ কিছু প্রাণবন্ত আলোচনা শুনলাম এবং খুবই গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। এবার আমরা আন্তর্জাতিক বিষয়াবলীতে যাব। প্রথমেই যেই বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে মধ্যপ্রাচ্য সংকট। তো মধ্যপ্রাচ্য সংকট নিয়ে জানার জন্য প্রথমে কাউসার ভাইয়ের কাছে আসবো। ভাইয়া, আপনি হচ্ছে এখান থেকে আমাদের জন্য কি কি গুরুত্বপূর্ণ সেগুলো তো আলোচনা করবেন, তবে আপনার কাছে আমি অনুগ্রহপূর্বক এটা বলবো যে বিদ্রোহী সংগঠন যেগুলো আছে তাদের নাম মুখে না নেওয়ার জন্য, তাহলে এটা আমরা ফেসবুক এবং ইউটিউবে আপলোড করতে পারবো না। এক্স্যাক্টলি, কারণ ওখানে কিছু অ্যালগরিদমের ব্যাপার থাকে, এটা তোমরা জানো।
এটা তোমাদের ভালোর জন্যই, অনেক সময় তোমাদের কাছে প্রপারলি যেন আমরা পৌঁছাইতে পারি, এই জন্য এই কৌশলগুলো আমাদের অবলম্বন করতে হয়। থ্যাংক ইউ আসিফ। মিডল ইস্ট ক্রাইসিস যখন আমরা পড়া শুরু করব, এটার ইতিহাস অতি প্রাচীন। তো অতি প্রাচীনে তো আর তুমি যেতে পারবে না। তুমি যখন আন্তর্জাতিক সম্পর্কগুলো পড়ো বা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স যখন তুমি পড়া শুরু করো, আমরা সেখানে লেকচারের মধ্যেও তোমাদেরকে পড়াইছি প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তো মিডল ইস্ট ক্রাইসিসের একদম আধুনিক জায়গাটাও যদি ধরি, সেটা কিন্তু 17 সালের বেলফোর ঘোষণা থেকে শুরু। ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যে ঘোষণা হয়েছিল সেখান থেকে শুরু। তো এই বেলফোর ঘোষণা, পরবর্তী সময় 48 ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠার জন্য ঘোষণা, এবং প্রথম আরব ইসরায়েল যুদ্ধ 48, তারপর 56, 67, 73 এভাবে করে আসছে। এই জায়গাগুলো তুমি অলরেডি পড়েছো আমি জানি। সো এখন রিসেন্টের সাথে এটাকে আরেকটু জাস্ট কানেক্ট করে পড়বা। আর রিসেন্টলি আমরা গত বছর যে প্রশ্নটা আসতে দেখছি, আল-আকসা ফ্লাড ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ওইটা আসছিল। আর এবছর আসছে হচ্ছে কখন থেকে এই ক্রাইসিসটা শুরু হয়েছে, সময়টা ইয়েতে আসছে, এটা তোমার হচ্ছে মেডিকেলে। তো গত বছরের প্রশ্ন ছিল হচ্ছে এটার নাম কি অপারেশনের, আর এবার আসছে হচ্ছে সময়কাল। দ্যাট মিনস গতবারও এখান থেকে প্রশ্ন আসছে, এবারও প্রশ্ন আসছে, এবং আশা করা যায় এবারও তোমরা সামনে ঢাকা বিশ্ববিদ্যালয় যে পরীক্ষার প্রশ্ন হচ্ছে বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে তোমরা পরীক্ষা দিবা, প্রশ্ন এই জায়গা থেকে হবে। কেননা যখন মধ্যপ্রাচ্য উত্তেজনা খুব বেশি থাকে না, মধ্যপ্রাচ্য যখন খুব আলোচনার টেবিলে অতটা থাকে না, সবসময় এখানে একটা ঝামেলা আমরা দেখি, তখন এখান থেকে প্রশ্ন হয়। আর এবছর তো অত্যন্ত আলোচিত, সিরিয়া ক্রাইসিস থেকে শুরু করে ফিলিস্তিন ক্রাইসিস অত্যন্ত আলোচিত। তো এই জন্য বললাম একেবারে 17 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত যত কিছু আছে ভাইয়া, তোমাদেরকে আশা করি বুঝাই দিতে পারছি। এবং এগুলো তোমাদের কাছে আমরা অলরেডি আমাদের এপিসোড বলো, ক্লাস বলো, সাম্প্রতিক যে শিট গুলো আছে যেগুলো বলছি, সবগুলোর মাধ্যমে তোমাদেরকে আমরা এটা দিয়ে রাখছি। তো প্রশ্ন এখান থেকে আসবে, এটা তুমি ধরে নিতে পারো। কি আসবে সেটা তো আর আমরা আগে থেকে বলতে পারবো না, আমরা এরিয়াটা বলে দিলাম, ইনশাল্লাহ কমন পড়বে তোমার। আগের যে প্রশ্নগুলো আমরা দেখলাম, মেডিকেলের প্রশ্ন বলে যেগুলো হয়েছে আমাদের আলোচনা থেকে আসছে, সো টোটাল ক্রাইসিসটাই তুমি পড়ে ফেলাবা। ধন্যবাদ ভাইয়া। বাবলা ভাইয়ের কাছে স্পেসিফিকলি আসতে চাবো, সেটা হচ্ছে আরব বসন্তের সর্বসাম্প্রতিক যে ফলাফল আমরা দেখেছি, সিরিয়াতে সরকার পতন হয়েছে। তো এইটা কতটুকু গুরুত্ব দিয়ে পড়বে এবং কি কি পড়বে এখান থেকে ভাই? একটা কথা প্রচলিত আছে, বিপ্লব হচ্ছে সংক্রামক। হ্যাঁ, পৃথিবীতে এক জায়গায় বিপ্লব শুরু হলে তার প্রভাব মানে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু কোথাও না কোথাও সেটা পড়বে। ইভেন প্যাটার্ন গুলোর ভিতরে সিমিলারিটি দেখা যায়, যে শ্রীলঙ্কারটাকে ঠিক যদি বিপ্লব না বলা মানে না বলতে পারি আমরা শ্রীলঙ্কাটাতে, কিন্তু শ্রীলঙ্কার যে অভ্যুত্থানটা হয়েছিল এবং সরকার যে মানে পালিয়ে গিয়েছিল, তার সাথে বাংলাদেশে জুলাই অভ্যুত্থানে কিছুটা মানে প্রাসঙ্গিকতা পাওয়া যায় ইন টার্মস অফ প্যাটার্ন, নট ইন টার্মস অফ মোটিভ। ঠিক তেমনই ভাবে আবার বাংলাদেশের প্যাটার্নের সাথে সিরিয়ার প্যাটার্নের ভেতরেও খানিকটা মিল পাওয়া যায়। আমরা সিমিলার ইনসিডেন্ট জিম্বাবুয়ে থেকে শুরু করে পৃথিবীর অন্যান্য প্রান্তেও দেখেছি এবছরে কেমন কেমন ঘটনা ঘটেছে। তো আরব বসন্তের পরবর্তীতে আরব বসন্ত নিয়ে আমি ক্লাসে কথা বলতে গেলেও মানে সব বিপ্লবেকেই তো একটা মেট্রিক, লিনিয়ার মেট্রিক দিয়ে মাপা যায় সফল অথবা ব্যর্থ। কিন্তু পৃথিবীতে একমাত্র এই আরব বসন্তটাকেই ঠিক সফল নাকি ব্যর্থ এই জায়গায় বলার সময় আমার দুইবার ভাবতে হয়, যেটাকে ঠিক পূর্ণাঙ্গ অর্থে সফল বলা যায় নাকি আবার এটাকে ব্যর্থ বলবো। বাট আমার কাছে মনে হয় এটা জাস্ট মানে এই বিপ্লবটা পুরো পৃথিবীর জন্য একটা টিপ অফ দ্য আইসবার্গ। হয়তো পুরো পৃথিবীর নতুন যুগের বিপ্লবের একটা সূচনা হয়েছিল আরব বসন্তের মাধ্যমে, যেটা মানুষকে নতুন দিগন্তের একটা আশা দিয়েছিল। সেটার প্রভাব হয়তো আরো 100-200 বছর পর্যন্ত মানুষ আস্তে ধীরে পাবে। কারণ একটু পলিটিক্যাল ভাষায় যদি বলি, পুরো পৃথিবী কিন্তু আস্তে আস্তে প্যারাডাইম শিফট এতদিন পর্যন্ত গ্লোবাল সাউথ থেকে গ্লোবাল নর্থের দিকে ছিল। বাট আমার কাছে কেন যেন মনে হচ্ছে পৃথিবীটা আবার নর্থ থেকে সাউথের দিকে যাচ্ছে, দ্য রাইজ অফ ফার রাইট। পৃথিবীতে যে সরকারগুলো আসছে, সরকারগুলোর ইডিওলজি বা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড তুমি দেখো না কেন, সব জায়গায় কিন্তু ফার রাইট পন্থীরা কিন্তু ক্ষমতার দিকে যাচ্ছে। আবার এটা কিন্তু এই একবিংশ শতাব্দীতে এসে যখন লিবারালিজমের চর্চা একদম তুঙ্গে, তখন কিন্তু এটা হওয়ার কথা ছিল না, কিন্তু তারপরেও হচ্ছে। এটার পেছনে আরব বসন্ত বা সিমিলার ইডিওলজির আসলে কোনো বিকাশ আছে কিনা সেটা দেখতে হবে। অনেক কথা বলে ফেললাম, স্টুডেন্টদের জন্য যদি এবার বলি, আরব বসন্ত থেকে শুরু করে আজ পর্যন্ত কোন দেশগুলোতে আসলে কি কি ঘটনা ঘটেছে, একদম আরব বসন্তের যদি টিউনিশিয়া থেকে শুরু করে সর্বশেষ সিরিয়া পর্যন্ত ধরি, তো বেশি পিছনে যেতে হবে না। সিরিয়ার সর্বশেষ সরকার কারা ছিল, কে পালায় গেছে, বাশার আল আসাদের ঘটনা, এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলোর আসলে বর্তমান অবস্থানগুলো জানলেই আসলে অনেক অ্যান্সার এমনিতেই করা যায়। কে শিয়াপন্থী, কে সুন্নিপন্থী, তাহলে অটোমেটিকলি বোঝা যাবে কে কোন ব্লকে অবস্থান করতেছে। প্যালেস্টাইনকে কে সাপোর্ট করতেছে, কে সাপোর্ট করতেছে, এগুলো অটোমেটিকলি বুঝবা। ঠিক আছে, প্রথমত টার্মিনোলজি গুলো পড়বা। ভাইয়া যেমন বললো যে আল-আকসা ফ্ল্যাট, তারপরে অপারেশন ডেজার্ট স্ট্রম হোক, অপারেশন ট্রু প্রমিস হোক, অপারেশন ট্রু প্রমিস 2.0 হোক, এগুলো আমরা ভালো মতো পড়বো। তারপরে হচ্ছে কোন দেশের পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড কি,
কোন সংখ্যাগরিষ্ঠ মানুষ বেশি বসবাস করে, সেগুলো একটু দেখলে আমরা ব্লগগুলো বুঝে যাব। এবং সেই সাথে ওখানে আসলে কোন বাহিনীগুলো কাজ করতেছে, যে বাহিনীগুলো আমরা নাম নিতে পারতেছি না, এবং সেই সাথে বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গুলো সেখানে ইন্টারফারেন্সটা কেমন, সেটুকু পড়লে আমাদের ইনশাল্লাহ কভার হয়ে যাবে আর কি। এবং আমার মনে হয় আমরা তো সবই বলে দিলাম, যদি একটু স্পেসিফিক বলি, সিরিয়ার যে সেদনায়া কারাগার নিয়ে যে আলোচনাটা এটাই হয়েছে, বলছিলাম। হ্যাঁ, তাই না? এত আলোচনা হয়েছে সিরিয়া রেভলিউশনের সাথে, যখন আসাদ পালাইলো, এখান থেকে প্রশ্ন আসার বেশ সম্ভাবনা। কারণ ইরাক যুদ্ধের পরে কিন্তু আমরা আবু গারিব নিয়ে আবু একদম গারিব নিয়ে, হ্যাঁ, সরাসরি কোশ্চেন দেখেছি। সরাসরি কোশ্চেন, এবং গোয়ান্তানামো বে থেকে প্রশ্ন হয়েছে। প্রশ্ন এসেছে। তো এখন এই সেদনায়া কারাগার, এমনকি এই কারাগার ধরে এটা গোয়ান্তানামো বে পর্যন্ত যেতে পারে, বলা যায় না। যেটার জন্য বারাক ওবামা নোবেল পেয়েছেন বন্ধ করে দেওয়া। সেটাই। বারাক ওবামার কথা যেহেতু আসছে, সামনের টপিকে আমরা চলে যাব। আমরা যুক্তরাষ্ট্রের নির্বাচন দেখতে পাবো। তো ম্যাডম্যান খ্যাত ডোনাল্ড ট্রাম্পকে আমরা দেখেছি, উনি আজকে 20 তারিখ, আজকেই উনি হচ্ছে শপথ গ্রহণ করবেন এবং ওনার ক্যাবিনেট কাজ শুরু করবে। সো এই সম্পর্কে জানার জন্য, যুক্তরাষ্ট্রের নির্বাচনে কি কি আমরা দেখব বা ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে কতটুকু পড়বো, এটা জানার জন্য প্রথমে আমি বাবলা ভাইকে চাই। রিপিটেশন এড়ানোর জন্য একটা কথা আমি আবারও বলছি, যে সব জায়গায় টার্মিনোলজি বা জার্গন যেগুলো আছে আমাদের, এগুলো পড়াটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। যুক্তরাষ্ট্র নির্বাচন মাথায় আসলে প্রথম ইলেকট্রাল কলেজ, যে ওদের যে নির্বাচন ব্যবস্থা সেটা ভালো মতো পড়তে হবে। এবং ইলেকট্রাল মানে কলেজ আবার স্টেট ওয়াইজ যে আমরা দেখতে পাই যে টোটাল আমাদের 538টা ইলেকট্রাল কলেজ আছে, এর ভেতরে সবচেয়ে বেশি ক্যালিফোর্নিয়াতে। এখানে মজার তথ্য এবছর পড়াতে যে আমি যেটা দেখলাম, সারা জীবন আমি পড়ে এসেছিলাম ক্যালিফোর্নিয়াতে ইলেকট্রাল কলেজের সংখ্যা 55টা, এবছর দেখা গেল সেটা 54টা। এটা আসলে জনসংখ্যার সাথে আনুপাতিক হারে আসলে ডিসাইড করা হয়, এবং ক্যালিফোর্নিয়ার জনসংখ্যার আসলে যেটা তারতম্যের কারণে এবছর 54টা ছিল। তো যাই হোক, ওখান থেকে শুরু করে আসলে কিছুগুলো তো সবসময়ই নীল থাকে, কিছু সবসময় লাল থাকে। এখানে খুব খুব ডিপলি প্রশ্ন করতে যাবে না টিচাররা, কিছু সুইং স্টেট থাকে। সুইং স্টেট কোনগুলো, হ্যাঁ, সেগুলো একটু আমরা দেখতে পারি। এবং পাশাপাশি যুক্তরাষ্ট্রের এবার নির্বাচনের সময় আমরা ট্রাইফ্যাক্টো এই শব্দটা বারবার শুনছিলাম আসলে। তো এই টার্মগুলো আমরা একটু পড়বো, এবং ফলাফল পরবর্তী সময় আমরা তো দেখেছি আসলে পুরো ক্যাম্পেইনটাই খুব বেশি উত্তেজনাপূর্ণ ছিল। ট্রাম্পের উপরে 2বার অ্যাসাসিনেশনের অ্যাটেম্প করা হয়েছে। এবং তার পরবর্তীতে সিআইএ এর যে ডিরেক্টর, তাকে হচ্ছে আসলে পদচ্যুত করা। এবং পুরো টাইমে একটা আভাস পাওয়া যাচ্ছিল যে হয়তো এবার মানে ডোনাল্ড ট্রাম্পের দিকে হয়তো ক্ষমতাটা যাচ্ছে হয়তো। এবং পুরো পৃথিবী জুড়েই দ্য ফল অফ লেফট আসলে আমাদেরকে বুঝাচ্ছিল যে মেজরিটির কথা চিন্তা করে মাঠঘাটে রাজনীতি করা রাজনৈতিক দলের এখন কতটা ডিমান্ড, ঠিক আছে, পপুলিস্ট রাজনৈতিক দলের ডিমান্ডটা কতটুকু। সো পুরো মানে এখান থেকে আসলে যুক্তরাষ্ট্র নির্বাচন, সে কতগুলো মানে কি বলে ইলেকট্রাল কলেজ পেয়েছে, এবং সেই সাথে তার রানিং মেট কি, এখান থেকে প্রশ্ন ডেফিনেটলি আসতে পারে। এই সূত্র ধরে আমি কাউসার ভাইয়ের কাছে আসতে চাচ্ছি। আমরা দেখেছি ডোনাল্ড ট্রাম্প যখন আসলেন, উনি বেশ ওনার মন্ত্রিসভায় বেশ কিছু চমক এনেছেন। চিফ অফ স্টাফ হিসেবে আমরা সুসি ওয়াইলসকে দেখেছি, যিনি ইতিহাসের প্রথম নারী যিনি চিফ অফ স্টাফ হচ্ছেন। ওনার শপথ গ্রহণ বা ওনার যে ম্যান্ডেট আমেরিকা ফার্স্ট, এই জিনিসগুলো কতটুকু গুরুত্বপূর্ণ, ওনার ক্যাবিনেট কত গুরুত্বপূর্ণ? আমার মনে হয় ট্রাম্পের ক্ষমতায় আসার মূল কারণ এটাই, আমেরিকা ফার্স্ট। কারণ ট্রাম্পের যারা প্রতিদ্বন্দ্বী দল, তাদের যে স্লোগান ছিল মানবাধিকার, জলবায়ু পরিবর্তন, অল ইনক্লুসিভ হ্যাঁ, আমেরিকা, আমেরিকা আমেরিকা ফার্স্ট। ফার্স্ট। তো এই যে সফট কথাবার্তা, যেগুলোর হচ্ছে হয়তো সুদূর প্রসারী প্রভাব আছে, খুব লম্বা প্রভাব আছে, তার থেকে মানুষ ফাইন্যান্সিয়াল যে থিঙ্কিংটা, ট্রাম্প তো আসলে একজন বিজনেসম্যান, সো এই যে ফাইন্যান্সিয়াল থিঙ্কিং, আমি যদি সহজ কথায় বলি পেটে ভাত দেওয়ার চিন্তা, তো এই কথাটাকে মানুষ বেশি পছন্দ করছে। ট্রাম্পের যে এই পলিসিটা, আমার ধারণা এই জায়গাতেই হচ্ছে তার প্রতিপক্ষকে সে পরাজিত করে ফেলছে। আর এটা ফলাফল একদম ক্লিয়ারলি দেখা গিয়েছে, রুরাল এরিয়াতে ট্রাম্পের যে Exactly. এগিয়ে থাকা, এবং আরবান এরিয়াতে যে ওইদিকে কামালা হ্যারিস যে এগিয়ে ছিল। Yes. মানে এটা ক্লিয়ারলি বোঝা মানে যায়। So, ওই ফাইন্যান্সিয়াল যে মেসেজটা, আমেরিকাকে আবার গ্রেড করা বা আমেরিকাকে প্রথম, এই চিন্তাটা করা, আর অর্থনৈতিক যে চিন্তা ভাবনাগুলো ট্রাম্পের, আমার মনে হয় জাস্ট এটা দিয়ে সে উইন করে ফেলছে আর মানুষকে। যুক্তরাষ্ট্র তো এখন স্মরণকালের অন্যতম শ্রেষ্ঠ একটা মন্দার মধ্য দিয়ে যাচ্ছে। আমরা যাচ্ছে। দেখছি যে এবং ট্রাম্প কিন্তু বলেছেন যে জলবায়ু খাতে উনি যে ব্যয়গুলো করেন, এগুলো উনি করবেন না, যুদ্ধের পেছনে উনি ব্যয় করবেন না, মানুষ সম্ভবত এই জিনিসগুলোকে বেশি বেশি প্রায়োরিটি দিয়েছে। যদিও এখানে একটা আলোচনা আছে, আমি দুজনের কাছে আপনাদের কাছে জানতে চাই। অনেকেই এই জার্গনটা ছাড়ে যে যুক্তরাষ্ট্রের মানুষ আসলে প্রেসিডেন্ট হিসেবে মহিলাদেরকে চায় না। ব্যাপারটা কি এত সরলীকরণ করা যায় কিনা? ডেফিনেটলি সরলীকরণ কিছু ক্ষেত্রে করা যায়, যে আসলে মানুষ আসলে এখনো প্রস্তুত কিনা মানে একজন নারী নেতৃত্ব নেওয়ার জন্য। ইন টার্মস অফ এটা বলার পেছনে যে এটা বলা যায় যে সাধারণ পার্সপেক্টিভ, যদি এখন একটা তুমি রেফারেন্ডাম চালাও, মানুষজন আসলে বলবে যে আমরা আসলে নারী নেতৃত্ব চাই না, সেটা হয়তো হতে পারে।
কিন্তু আসলে নির্বাচনের ফলাফলটা যদি আমরা একদম পুঙ্খানুপুঙ্খভাবে দেখতে যাই, তাহলে আসলে এটা ম্যান্ডেটের গেমেই আসলে ট্রাম্প জিতছে। জিতছে, এক্স্যাক্টলি। সুইং স্টেট গুলাতে যেভাবে হচ্ছে এজ রেখে লিড নিচ্ছে, যেভাবে ওখানে আসলে মনে হয় নাই যে আসলে ওইটাই যদি হইতো তাহলে যারা একটু বিলো এডুকেটেড যারা, তাদের ভোট কিন্তু ওইদিকে যাওয়ারই কথা ছিল না কামালা হ্যারিসের। সে ভোট পেয়েছে। নির্বাচন কিন্তু হাড্ডাহাড্ডি হয়েছে। ইন টার্মস অফ ভোটিং এখানে খুব বেশি ডিফারেন্স কিন্তু ছিল না। কিন্তু আসলে পপুলার ভোট কিন্তু অনেক পাইছে কামালা হ্যারিস। পপুলার ভোট অনেক ছিল, কিন্তু উইনার টেক্স ইট অল যে কথাটা আছে, যে Electoral জিতছে college। সে সব নিয়ে গেছে। আসলে সেই গেমটাতে আসলে ট্রাম্প আগে তো গেছে। এখানে আমি একটু দ্বিমত করবো আপনার সাথে, সেটা হচ্ছে যে নারী নেতৃত্বকে ওরা আসলে চায় না, এটার পক্ষে একটু স্ট্রং লজিক আছে। সেটা হচ্ছে 1776 সালে কিন্তু আমেরিকা স্বাধীন, তারপর থেকে এখন পর্যন্ত কোনো উইমেন প্রেসিডেন্ট ওদের নাই, এটা একটা পয়েন্ট। এবং হিলারির আগে কি কেউ প্রতিদ্বন্দ্বিতা করছে? বেশ কয়েকদিন হিলারির আগে প্রেসিডেন্ট হিসেবে প্রতিদ্বন্দ্বিতার কথা যদি আমরা বলি, নারী হিসেবে আর কি, আমেরিকার প্রেসিডেন্ট পদে, আমি ঠিক জানি না কয়জন আসলে প্রতিদ্বন্দ্বিতা করছে। হিলারি মনে হয় ফার্স্ট ছিলেন যিনি প্রেসিডেন্টের জন্য ফাইট করছেন উইমেন হিসেবে। তো তাদের লম্বা হিস্ট্রিতে না উইমেন কোনো প্রেসিডেন্ট আছে, না ওই লেভেলে কেউ ফাইট করছে আমরা দেখি। এবং শেষ পর্যন্ত এই সময় এসেও কামালা হ্যারিস তার কাছে পরাজিতই হয়েছে। তো এখান থেকে যদি বলি, আসলে হ্যাঁ ঠিক আছে, লাস্টে হয়তো ম্যান্ডেটের একটা ব্যাপার আছে, উনি অনেক কাছাকাছি চলে গেছিলেন। হিলারিও কিন্তু অনেক ক্লোজ ছিলেন, তাই না? 30 লাখ ভোট উনি হ্যাঁ বেশি বেশি পাইছেন, পপুলার ভোট তিনি বেশি পাইছেন, কিন্তু ওই যে ইলেকটোরাল কলেজের যে মামলা, ওই জায়গায় গিয়ে তিনি আসলে পেছনে চলে গেছেন আর কি। যাই হোক, তো দুটোই হতে পারে, যে তারা নারী নেতৃত্ব চায় এই পক্ষেও কথা আছে, অথবা তারা চায় না এই পক্ষেও কথা আছে। তবে আলটিমেটলি যেটা আমরা বলবো সেটা হচ্ছে 1776 থেকে এখন পর্যন্ত আমরা কোনো মহিলাকে তাদের প্রেসিডেন্ট হইতে দেখি না। হোয়ারাস আমরা 71 থেকে স্বাধীনতার এ পর্যন্ত যদি দেখি, আমরা কিন্তু এই জায়গায় তাদের থেকে অনেক বেশি সফল উইমেন এম্পাওয়ারমেন্টের দিক থেকে। আমরা পরের আলোচনায় যদি যাই ভাইয়া, আপনি মধ্যপ্রাচ্য সংকট নিয়ে যখন বলছিলেন তখন বলছিলেন যে এখান থেকে প্রশ্ন হবে, এরকম আরেকটা টপিক আমাদের সামনে আছে, নোবেল পুরস্কার নোবেল পুরস্কার। তো এটা নিয়ে প্রশ্ন হবে, এটাও কথা প্রশ্ন হবে, কারণ আমরা কম্পিটিটিভ এক্সামে নোবেল পুরস্কার থেকে প্রশ্ন হইতে দেখি, কখনো কোনো অস্কার থেকে আমরা প্রশ্ন হইতে দেখি। তো বাংলাদেশ অলরেডি তো নোবেল লরিয়েট আমরা একজনকে দেখেছি, বলা যায় না ভবিষ্যতে আমরা আরো পাইতে পারি। তো এই যে জায়গাটা, নোবেল সব থেকে সম্মানিত যে পুরস্কার সারা পৃথিবীর, প্রশ্ন হবে। সহজ কথা, তুমি কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে সামনে তোমার পরীক্ষাতে ঢাবি থেকে শুরু করে তুমি এটাকে ফেস করবা, এটা তুমি নিশ্চিত থাকো। সো এবছরের নোবেল এবং এর গত বছরের নোবেল, এর আগের বছরের নোবেল, কে কোন ক্ষেত্রে পেলেন, এ সমস্ত কিছু তুমি পড়ে ফেলাবা। খুব ডিটেইলে পড়তে হবে এমন না, কে পাইলেন, কোন ক্ষেত্রে পাইলেন, এই জায়গাগুলোকে একদম পরিষ্কার করে পড়ে ফেলবা। এটা এক কথায় শেষ করে দিলাম। এবং বিউপি তো আমরা দুইটা প্রশ্ন অলরেডি দেখেছি সেটাই। নোবেল থেকে। তো সেক্ষেত্রে ভাইয়া এখানে আপনার যদি কিছু অ্যাড করা থাকে। এখানে আমাদের ক্লাসগুলো তো রেকর্ড হিসেবে থেকে যায়, যারা এবছর স্টুডেন্ট তারা বলতে পারবে, সামনের বছর স্টুডেন্ট আসলে আর্কাইভ ক্লাসে দেখতে পারবা। নোবেল পুরস্কার আমি পড়াতে যাওয়ার সময় একটা কথা বলি, যে নোবেল পুরস্কার থেকে একটা প্রশ্ন আসবেই ম্যান্ডেটরিলি, সেটা ঢাকা ইউনিভার্সিটি না হলেও তুমি তো একটা জায়গায় পরীক্ষা দিবা না, মাল্টিপল জায়গায় পরীক্ষা দিবা, কোথাও না কোথাও প্রশ্ন আসবে। ঢাকা ভার্সিটি তো আসার সম্ভাবনা আছে। তো সেটা আবারও বলছি যে এটা একটা টপিক, যে টপিকটা পড়তে তোমার খুব বেশি হলে 1 ঘন্টা সময় লাগবে, ধরে নিলাম 1 ঘন্টা, আর একবার দুবার তুমি রিভিশন দিবা। 1 নাম্বার শিওর করতে চাইলে আসলে নোবেল পুরস্কার বাদ দেওয়া যাবে না। 6টা ক্ষেত্রে যে নোবেল দেওয়া হয়, এই ক্ষেত্রে হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে একাধিক দেওয়া হয়। রসায়ন পদার্থ এখানে আমরা 3 জন করে আমরা দেখেছি যে এবার অ্যাওয়ার্ড পেয়েছেন আর কি। সো কোন অ্যাওয়ার্ডটা এবছর কারা পেয়েছেন, এবং খুব বেশি হলে পড়তে পারো এই অ্যাওয়ার্ডটা আসলে কোন প্রতিষ্ঠানটা ইস্যু করে, ঠিক আছে? এক্স্যাক্টলি। এটা পড়লেই হয়ে যাবে তোমাদের। এবং অ্যাপার্ট ফ্রম নোবেল পুরস্কার এবং ভাইয়া যেটা বললেন অস্কার, ম্যাক্সেসে, এগুলোতে একটু চোখ বুলাতে পারো, ওখান থেকেও প্রশ্ন আসে, বাট সবচেয়ে গুরুত্বপূর্ণ নোবেল পুরস্কার। সামনের দিকে যাই, সম্মেলন থেকে প্রায় সময় প্রশ্ন আসে ভাইয়া। সো COP29 আমরা দেখেছি, আর সামনে COP30ও আমরা হয়তো দেখবো, ব্রিক্স এর সম্মেলন দেখেছি। তো এই জায়গাগুলো থেকে কোন কোন জিনিসে শিক্ষার্থীরা চোখ বুলিয়ে যাবে শেষ মুহূর্তে? আবার একটা কথা বলি, জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলি এবং কপ, এই দুইটা টপিক থেকে একটা প্রশ্ন 100% শিওর আসবে। আবারও বলছি, 100% শিওরলি এক প্রশ্ন কমন পাবা কপ আর হচ্ছে জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলি থেকে, ঠিক আছে? জেনারেল অ্যাসেম্বলির সাথে গ্লোবাল পার্সপেক্টিভ, বাঞ্চ পার্সপেক্টিভ যদি মিলাও, আর কপ পুরো পৃথিবীর ভিতরে যদি চিন্তা করা হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা প্রত্যেকটা দেশের পার্সপেক্টিভেই এটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কপ, কনফারেন্স অফ পার্টিস। সো কপের 29তম অধিবেশন ছিল এবছর আজারবাইজান বাকুতে, আগামী বছর ব্রাজিলে অনুষ্ঠিত হবে। হ্যাঁ, এটা UNFCCC থেকে আসলে মানে উদ্যোগ নিয়ে আসলে কপটা করা হয়। কপের কিন্তু অনেকগুলো লেয়ার আছে, ঠিক আছে? সো কপ বিশ্বের জন্য জলবায়ু সংক্রান্ত সবচেয়ে বড় বৈঠক। এখানে সব দেশের রাষ্ট্রপ্রতিনিধিরা যায়, যুব প্রতিনিধিরা যায়। সো এটা আসলে সব দেশের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো শুধুমাত্র কপ না, কপের বাইরে যদি আমরা যাই, তাহলে অন্যান্য সব সম্মেলনই, মানে প্রত্যেক বছরই সব মানে সংস্থার সম্মেলন হয়।
তো এবছরও তো একদম ন্যাটো থেকে শুরু করে সবকিছুর হয়েছে, বাট বেশি গুরুত্বপূর্ণ কোনগুলো? ব্রিক্স এর সম্মেলন, তারপর হচ্ছে ন্যামের সম্মেলন, ন্যাটোর সম্মেলন, এগুলো বেশি গুরুত্বপূর্ণ। আর এছাড়া কপ তো আমরা পড়বই। আমরা সামনে যাব, আমরা কিছু চুক্তি ও সনদ নিয়ে আলোচনা করব ভাইয়া, যদিও এগুলো বেশ আগের চুক্তি কিন্তু বর্তমান সময়ে খুব বেশি প্রাসঙ্গিক হয়ে প্রাসঙ্গিক। গেছে। তো এই ধরনের কোন কোন চুক্তিগুলো এই শেষ সময়ে এসে আমাদের দেখা দরকার বলে আপনার মনে হয়? এখানে এই সাদা কালো ছবিতে আমরা দেখতে পাচ্ছি আনোয়ার সাদাত, তারপরে হচ্ছে জিমি কার্টার এবং মোনাচেম বেগিন, আর ও পাশে মিস্টার ক্লিন্টন, ইয়াসির আরাফাত এবং আরেক পাশে হচ্ছে আইজাক রবিন। এগুলো খুব বেশি প্রাসঙ্গিক এই কারণে, কদিন আগে জিমি কার্টার মারা গেছেন। উনি আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন 1978 সালে ক্যাম্প ডেভিডে যখন চুক্তি হয়। ক্যাম্প ডেভিড চুক্তির প্রেক্ষাপট তোমরা জানো, তোমাদের পড়ানো হয়েছে। মিশর যে সিনাই উপত্যকা হারাই ফেলছিল ইসরায়েলের কাছে, সেটা মিশরের আবার ফিরে পাওয়া দরকার ছিল। তো মিশর সিনাই উপত্যকা ফিরে পায় আর বিনিময়ে সে ইসরায়েলকে স্বীকৃতি দেয়। এই হচ্ছে কাহিনীটা। সুয়েজ খাল বা? হ্যাঁ, ওই হচ্ছে মূল কাহিনীটা। এবং এই চুক্তিটা হয়েছিল হচ্ছে আমেরিকার প্রেসিডেন্টের অবকাশ যাপন কেন্দ্র ক্যাম্প ডেভিড, ওই জায়গায় মেরিল্যান্ডে। তো যিনি মধ্যস্থতাকারী মিস্টার জিমি কার্টার, তখনকার প্রেসিডেন্ট, তিনি সম্প্রতি মারা গেছেন। এই জন্য এই চুক্তিটা আবার সামনে আসছে এখন। এবং ওই চুক্তির কিন্তু আফটারম্যাথ ছিল অনেকগুলো। মিশরকে আরব লীগ থেকে বের করে দেওয়া, আরব লীগের সদর দপ্তর মিশরের কায়রো থেকে সরায় আবার তিউনিসের রাজধানী টিউনিসে নিয়ে যাওয়া, 10 বছর পরে আবার সেটা মিশরে ফিরে আসা, মিশরের আবার আরব লীগে জয়েন করা। So, অনেকগুলো কাহিনী আছে ক্যাম্প ডেভিডের সাথে, এটা একটা কারণ। আর ফিলিস্তিন ক্রাইসিস তো ডেফিনেটলি প্রাসঙ্গিকতার দাবি রাখে। সেখানে ইয়াসির আরাফাত এবং আইজাক রবিনের মধ্যে পিএলও এবং ইসরায়েলের মধ্যে চুক্তি ছিল। ওই জায়গায় বলা ছিল যে হচ্ছে ইসরায়েল এবং পিএলও একে অপরকে স্বীকৃতি দেবে, এবং পরবর্তীতে ইসরায়েল 2005-এ আইসা ফিলিস্তিনকে স্বায়ত্তশাসন দিয়ে দিবে। এবং পরবর্তীতে কিন্তু আইজাক রবিন অ্যাসিসিনেশনের শিকার হয়েছিলেন আলটিমেটলি আর কি। সো এই জন্য যেহেতু এখন আবার ফিলিস্তিন ইস্যুটা খুব সামনে আসছে, এই জন্য এটার সাথে জড়িত চুক্তির অস্ত্র চুক্তির ছবি এটা আমরা যেটা দেখতে পাচ্ছি 93 সালের, ওই জন্য এটা গুরুত্বপূর্ণ। সো প্রাসঙ্গিকতার সাথে এগুলোকে খুব ভালো মতো তুমি কানেক্ট করতে পারবা পুরো ইস্যুর সাথে। সো এগুলো ডিটেইলে তোমরা একটু পড়ে ফেলাবা। তো বাবলা ভাইয়ের কাছে আসতে চাচ্ছি, সেটা হচ্ছে যে এই দুইটা চুক্তি নিয়ে তো আমরা আলোচনা করি, এর বাইরেও তো অসংখ্য চুক্তি আছে সেখান থেকে, বা অসংখ্য সনদ আছে সেখান থেকে, এই যে ম্যাগনা কার্টার থেকে শুরু করে অনেক চুক্তি সনদ আছে, সেগুলোর মধ্যে থেকে যদি আপনি কোন কোনগুলো একটু গুরুত্বপূর্ণ হতে পারে বলে মনে করেন সেগুলো যদি একটু বলে দিতেন। প্রাসঙ্গিকতা খুঁজে বের করতে হবে কোন কোন চুক্তির প্রাসঙ্গিকতা আছে সেগুলো। যেমন একদম আমরা যদি কিয়োটো প্রোটোকল, মন্ট্রিল প্রোটোকল ধরি, সেগুলোর প্রাসঙ্গিকতা শেষ হয়ে গেছে প্যারিস জলবায়ু চুক্তির মাধ্যমে, ঠিক আছে? তো তাহলে আমি পুরনো গুলো একবার চোখ বুলাতে পারি পড়ার জন্য, নতুনটা একটু দেখা, এবং সেই সাথে বাংলাদেশ যেগুলোকে র্যাটিফাই করেছে সেটা দেখা। চুক্তি সনদ না বলে, মানে চুক্তি সনদকে যদি আমি একটা ব্রডার পার্সপেক্টিভ ধরি, তাহলে এর ভেতরে আসলে এসডিজিও চলে আসে। তাহলে যেহেতু র্যাটিফাই 100% করার মতো বিষয় আছে, তাহলে এখানে সিডোর পাশাপাশি মানবাধিকার সনদ, এগুলো তো অনেক প্রশ্ন এসেছে। এসডিজি নিয়ে প্রতি বছর প্রশ্ন আসছে, তাও প্রশ্ন শেষ হয়নি। এসডিজি 17টা গোল, আমি স্টুডেন্টদেরকে বলি 17টা গোল মুখস্থ থাকতে হবে। এখান থেকেও একটা প্রশ্ন 100% আসবে, সেটা ঢাকা ভার্সিটি হোক বা অন্য যে কোনো জায়গা হোক, ঠিক আছে? লাস্ট বিসিএস ও এসডিজি থেকে 3.0 সাথে কিন্তু এসডিজির ব্যাপক সম্পর্ক, ব্যাপক আছে। সম্পর্ক। ডিরেক্ট হুবহু 3টা গোলকেই আসলে ওখানে তুলে ধরা হয়েছে, মানে হোলিস্টিক অ্যাপ্রোচে। তো এগুলো আসলে দেখতে হবে, যেটা নিয়ে আমাদের দেশ কাজ করছে বা বিশ্বের সবাই কাজ করছে, সেটা যে এসডিজির যে পরিমাণ গ্রহণযোগ্যতা মানুষের ভেতরে, আসলে পুরো পৃথিবী জুড়ে আসলে সাধারণ মানুষের ভেতরেও এটার আসলে অংশীদারিত্ব আনা হয়েছে। কারণ এসডিজি 17 নম্বর গোলেই বলা আছে পার্টনারশিপ। তো আসলে এসডিজিটা অবশ্যই 17টা গোল ভালো মতো পড়বো। এর পাশাপাশি সম্প্রতি সময় যেগুলো নিয়ে আলোচনা হচ্ছে, বাংলাদেশ অ্যাপোস্টিল কনভেনশনে যুক্ত হয়েছে, এগুলো পড়া। এবং সাম্প্রতিক সময়ে বাংলাদেশ আসলে আর যা যা হয়েছে, আমার যেমন গত বছর বা তার আগের বছর স্টুডেন্টকে যখন পড়াতাম, তখন হচ্ছে এক্সট্রাডিশন ট্রিটি বা হচ্ছে বহিঃসমর্পণ চুক্তি, যেটা সেটা কিন্তু আমরা মালদ্বীপের সাথে আমরা দেখেছি বিগত সরকারকে যে প্রস্তাবনা দিয়ে আসতে। তো যখন যে সরকার যে চুক্তির সাথে কাজ করে, তখন সেখান থেকে সাধারণত প্রশ্ন সেটা দেখা যায়। তো প্রাসঙ্গিকতা খুঁজে বের করো, সেগুলো ধরে পড়ো, ইনশাল্লাহ। স্পেসিফিকলি একটা নাম আমি এখানে উচ্চারণ করতে চাই, গুম বিরোধী সনদে আমরা যে সাইন করেছি, এক্স্যাক্টলি এটা আমরা একটু দেখতে পারি। আই গেস আমরা সামনের আলোচনায় চলে যাই ভাইয়া, সেটা হচ্ছে যে দুর্যোগ পরিস্থিতি। 2024-এ আমরা বেশ কিছু দুর্যোগ দেখেছি, 25-এ এসে আমরা ক্যালিফোর্নিয়ায় বিশাল দাবানল দেখেছি। তো এই জায়গাগুলো থেকে আসলে কোন জিনিসগুলো জানা দরকার, মানে খুব ডিটেলসে না গিয়ে যদি স্টুডেন্টদের সাথে একটু আলোচনা। দুর্যোগগুলোর ভেতরে আসলে সাম্প্রতিক সময় ক্যালিফোর্নিয়ার দাবানল, এর আগে গেলে বিভিন্ন ঘূর্ণিঝড় থেকে মাঝে মধ্যে প্রশ্ন আসে ঘূর্ণিঝড়ের নামটা কি,
কোন দেশে হয়েছে, যে নামটা হয়েছে নামটার আসলে অর্থ কি। ওই একদম সিডর থেকে আমার মনে আছে 2008-9 দিকে ওখান থেকেই প্রশ্ন আসতো যে সিডর শব্দের অর্থ কি, আইলা শব্দের অর্থ কি, ঠিক আছে। তো সাম্প্রতিক সময় যে যে ঘূর্ণিঝড়গুলো হয়েছে, এই ঘূর্ণিঝড়গুলোকে আবার এক এক দেশে এক এক নামে ডাকা হয়। কোনো দেশে টাইফুন, কোনো দেশে হচ্ছে টর্নেডো। এগুলো একটু বোঝা, কে আবার এক একটা দুর্যোগে যে এক একটা নাম দেওয়া হয় সেগুলো পড়া, এবং সেটা কোথায় হয়েছে সাধারণত, মানে এটা পেছনে কি কারণ, ব্যাকগ্রাউন্ডে কি ক্ষয়ক্ষতি, কত কত মানুষ মারা গেছে, এই প্রশ্নটা আমরা কখনো আসতে দেখিনি। তো এত কিছু না করে জাস্ট একটা টেবিল করা 2024-25-এ সৃষ্ট দুর্যোগগুলো, 8 থেকে 10টা দুর্যোগ হবে, কোথায় হয়েছে, এবং মানে খুব বেশি হলে সেটার নামটা আমরা পড়তে পারি। একটা টেবিল করে আমাদের পড়া কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। সেটাই। এবং এখানে দাবানল পরিস্থিতি যেটা তো খুবই সাম্প্রতিক, অল্প কয়েকদিন আগেই শুরু হয়েছে। প্রশ্ন আসলে দাবানল চলাকালীন হয়েছে না তার আগে হয়েছে আমরা জানি না, তবে আমার ধারণা কেন জানি দাবানল থেকে প্রশ্ন থাকতে পারে। এবং সব থেকে বড় ব্যাপার যেটা সেটা হচ্ছে, ধরো দাবানল থেকে সরাসরি আসলো না, দাবানল হচ্ছে কোথায়, ক্যালিফোর্নিয়া লস এঞ্জেলসে। তো ওই যে পাশ দিয়ে যদি নিয়ে যায়, নিয়ে যেতে পারে। ক্যালিফোর্নিয়ার ওই যে তোমাদের বাবলা ভাই যেটা বলছিলেন যে সবসময় আমরা এখানে জানি সব থেকে বেশি ইলেকটোরাল কলেজ ভোট 55টা, এবছর 54টা, এবছর 54টা, তাও সব থেকে বেশি। তো ওইটা এবং দাবানল ওখানেই হচ্ছে, এবং আমরা হলিউডের দেখেছি অবস্থান হলিউডের কোথায়? অবস্থান কোথায়, প্রশ্নটা দিতেই পারে, প্রশ্ন হলিউডের দিতেই অবস্থান পারে, কোথায়? তাই না? হলিউডের অবস্থান কোথায় এটা সাম্প্রতিক প্রশ্ন না, কিন্তু কিভাবে সাম্প্রতিক সাথে রিলেটেড রিলেটেড, তো কানেক্ট করে তোমাকে বিভিন্ন জায়গায় ওই জায়গায় আশপাশ দিয়ে প্রশ্ন করে ফেলতে পারে আর কি, এই হচ্ছে ব্যাপার। আমাদের আজকের শেষ টপিকটা নিয়ে আমরা আলোচনা করতে চাই ভাইয়া, খেলাধুলা। তো খেলাধুলা নিয়ে আমরা যখন আলোচনা করতে যাব, আমি আসলে এটা নিয়ে খুব বেশি আমার আইডিয়া নাই। আমি আপনাদের মধ্য থেকে কেউ একজনকে বলবো যে আপনারা ভলেন্টিয়ার করে প্রথমে আলোচনাটা শুরু করেন, যে কোন কোন জায়গায় আমরা ইয়ে করতে পারি। এখানে ডেফিনেটলি 2022 সালে বিশ্বকাপ জিতেছে কোন দেশ? আর্জেন্টিনা। সর্বোচ্চ ব্যালন ডিওর জয়ী খেলোয়াড়কে। হ্যাঁ, এই টাইপের প্রশ্ন এটা আসলে আর্জেন্টিনার যারা সাপোর্টার তাদের কিছু বলার শক্তি তৈরি হয়েছে 22 সালের পরে। তার আগে তারা তেমন কিছু বলতো না, বললো এটাই বলতো যে আমাদের একজন মেসি আছে। না, আমি নিজেও মেসির খেলা পছন্দ করি অনেস্টলি স্পিকিং, কিন্তু তারা 22-এর আগে এর বাইরে কিছু বলতো না। এখন বলে যে ওই যে যেটা আমরা শুনলাম 22 সালে কে হচ্ছে বিশ্বকাপ জিতেছে না ভাই, ইত্যাদি ইত্যাদি। 21-এও তো কোপার পরে আমরা বেশ কিছু আমরা কিন্তু এখানে কিন্তু হোস্ট কিন্তু নিরপেক্ষ থাকলেন না, শেষ মুহূর্তে আমরা হয়ে গেল। তো যাই হোক, আমি আর এটা নিয়ে আর কি বলবো, যেহেতু 3-এর মধ্যে 2 হয়ে গেছে একদিকে, আমি আর এই জায়গায় কি ফাইট দিব, সত্য বললে আর সেটা কি থাকবে। না ভাই, আমরা একটু সিরিয়াসলি এই আলাপটা করি। এখান থেকে আলোচনা আসলে স্মার্ট প্রশ্ন হতে গেলে আসলে সবসময় ন্যাশনাল খেলাধুলা থেকে অনেক এখন ক্লাব কেন্দ্রিক প্রশ্ন আসে, গত বছর আমরা দেখেছি। সো প্রথম কথা, ব্যালন ডিওর এবং ফিফা দা বেস্ট। সো ব্যালন ডিওর জয়ী আমরা ম্যানচেস্টার সিটির প্লেয়ার রদ্রি। এগুলো আসলে যারা আপ টু ডেট থাকে তাদের কাছে খুব ডাল ভাতের মতো প্রশ্ন, কিন্তু যাদের আবার খেলাধুলা পছন্দ না তাদের কাছে এটা আবার খুব কঠিন মনে হতে পারে, কিন্তু খুবই বেসিক প্রশ্ন। এখান থেকে ডিরেক্ট ঢাকা ভার্সিটির প্রশ্ন দিতে পারে। এবছরে ব্যালন ডিওর জয়ী রদ্রি, তিনি আসলে জাতীয় দলে কোন দলে খেলেন? তিনি স্পেনের হয়ে খেলেন। আর ক্লাবে তিনি কোথায় খেলেন? ক্লাবে তিনি খেলেন হচ্ছে ম্যানচেস্টার সিটির হয়ে। তো উনি আর্জেন্টিনার প্লেয়ার না? না। ও আচ্ছা আচ্ছা। ফিফা দা বেস্ট ভিনিসিয়াস জুনিয়র। কোন দেশের কোন দেশের কোন দেশের? ব্রাজিলের। ও আচ্ছা, ব্রাজিলের। ব্রাজিলের। আর আচ্ছা, ক্লাবের হয়ে তিনি রিয়াল মাদ্রিদের হয়ে খেলেন। এবং এছাড়া চ্যাম্পিয়ন্স লিগ থেকে চ্যাম্পিয়ন্স লিগের জয়ী দল, রানার আপ দলকে এখান থেকে প্রশ্ন আসতে পারে। এছাড়া আগাম বার্তা থেকে প্রশ্ন আসতে পারে যে এক্স্যাক্টলি, আমি এটা বিশ্বকাপ বলতে চাচ্ছি। কোথায় আয়োজিত হতে যাচ্ছে। সাম্প্রতিকের কিছু আপকামিং বিষয় আছে, তাই না? সামনের বিশ্বকাপ কোথায়, এটা এটা একটু দেখে রাখো। এটা উত্তর আমেরিকা চলে যাচ্ছে। ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে। উত্তর আমেরিকা, উত্তর আমেরিকাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এন্ড সেই সাথে প্রশ্ন আবার মানে ক্রিকেট থেকেও আসতে পারে। মানে ক্রিকেটের সাথে আসলে আবার বাংলাদেশের সাথে একটু মানে রিলেভেন্ট এরকমই আসে। সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি আছে, চ্যাম্পিয়ন্স ট্রফি কোন দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখান থেকে প্রশ্ন আসতে পারে। সামনে অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে সেগুলো থেকে ডেফিনেটলি প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, এগুলো একটু চোখ কান খোলা রেখে পড়লে এবং 30 সালের বিশ্বকাপ কোথায় হবে, হ্যাঁ এই পর্যন্ত এই পর্যন্ত তুমি যেতে পারবে। আবার আমাদের দেশে একটু কম জনপ্রিয়, কিন্তু মানে বিভিন্ন ক্রীড়া যেগুলো বিশ্বে অনেক সমাদর আছে সেখান থেকেও আমি রিসেন্ট টাইমে প্রশ্ন আসতে দেখেছি। কিছু মানুষের নাম জেনে রাখতে হবে। যেমন ছোটবেলায় আমি দেখেছি যখন বড় আপু ভাইদের আমি প্রশ্ন সলভ করতাম তখন গলফের টাইগার উডস এর কে নিয়ে প্রশ্ন আসতো। আমাদের দেশে হ্যাঁ, আমাদের দেশে কিন্তু গলফ খেলার প্র্যাকটিস নাই, কিন্তু টাইগার উডস কে নিয়ে তখন প্রশ্ন আসতো আমি দেখেছি। তো রিসেন্ট টাইমে হচ্ছে ম্যাগনাস কার্লসেন, তিনি হচ্ছে দাবা, সেখানে তাকে নিয়ে প্রশ্ন আসতে পারে। টেনিস থেকে, লন টেনিস থেকে প্রশ্ন আসতে পারে। বাস্কেটবলের একজন বিখ্যাত খেলোয়াড় মাইকেল জর্ডান থেকে বাংলাদেশে প্রশ্ন এসেছে। হ্যাঁ, এবং ভাইয়া আমরা নারীদের প্রেক্ষাপটটা যদি চিন্তা করি, খেলাধুলায় নারীরা যেমন আয়তানা বনমাতি, উনি ব্যালন ডোর জিতছেন,
দা বেস্ট জিতছেন, তো খেলাধুলায় নারীদেরটাও ডেফিনেটলি আসতে পারে। এনারা কোন দেশের বার্সেলোনার হয়ে খেলে। খেলে? আচ্ছা আচ্ছা আচ্ছা, বার্সেলোনার খেলে। আমি জাতীয় টিম জানতে চাচ্ছিলাম আর কি। যাদের টিম খুব সম্ভবত স্পেনের, এই মুহূর্তে আমি মনে করছি না। আমার আর্জেন্টিনা যে না, এটা তো সত্য। ভাইকে এখানে আর্জেন্টিনা ব্যাটিং করতে বসছেন নাকি? যাই হোক, না, একটু আমাদের- শুনতে চাইলাম আর কি। আমাদের আলোচনা আজকে এই পর্যন্তই, এবং আজকেই আমাদের উইকলি জিকে হাইলাইটস এর শেষ পর্বটি আমরা শেষ করলাম, এবং আশা করি একটু লম্বা এপিসোড হলেও এই এপিসোডটি যদি আপনারা ফলো করেন তাহলে বেশ কিছু প্রশ্ন এবং বেশ কিছু গাইডলাইন এখান থেকে পাওয়ার কথা। সবাইকে শুভকামনা জানিয়ে, আপনাদের সামনে যে পরীক্ষাটি রয়েছে সেটি শুভকামনা জানিয়ে আজকে এই আলোচনাটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ আল্লাহ হাফেজ।